ধরে নিতে পারতেছিলাম এবার আর বাঁচার সুযোগ নাই যদি কোনোভাবে হাসিনা ব্যাক করে। এই গণঅভ্যুত্থানের সময় আসিফ এবং নাহিদ দুজনের একটা মোটামুটি আপসহীন একটা মনোভাব ছিল, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। এবং ওই শহীদ জিল্লুরের লাশকে সাক্ষী রেখে দফা এক দাবি এক্ষুনি হাসিনার পদ থেকে আমি স্লোগান তুললাম। একদম লাশের মতো প্রত্যেকটা মেয়ে হচ্ছে যে লাশের মতো সারিবদ্ধভাবে এক একজন পড়ে আছে। কারওয়ান বাজার, তারপর বাংলা মোটর, ওই জায়গা থেকে স্নাইপার অ্যাটাক হচ্ছে। স্নাইপার অ্যাটাকে একের পর এক লাশ ঢুকতেছে ক্যাম্পাসের ভিতর দিয়ে, শহীদ মিনারের লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কি ভয়াবহ পরিস্থিতি। অনেকে লাশ হয়ে গেছে, কিন্তু আমরাও সেই লাশ আনতে যেতে পারি না। আনতে গেলে আমরাও লাশ হয়ে যাব। কেউ কাউকে ছেড়ে যায় না, আমরা আজকেই জিতবো, তবে কেউ ভয় পাবেন না। হ্যালো এভরিবাডি, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দ্য অনেস্ট ডায়লগ। আমি তাহমিদ আরফিন হক, আপনাদের হোস্ট। আজকে আমাদের সাথে আছেন আবিদুল ইসলাম খান, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি তার কাছ থেকে যেই গল্পগুলো জানবো সেগুলো আসলে আগে আলোচনা করা হয়নি। ওনার ডাকসু নির্বাচন এবং অন্যান্য বিষয় নিয়ে অনেকেই আলোচনা করেছে, বাট আজকে আমরা স্পেশালি ওনার জুলাই যাত্রা নিয়ে জানবো, যেহেতু এটা আমাদের জুলাই সিরিজ। তো আবিদ ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম আবিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং টু দিস শো। ওয়ালাইকুম আসসালাম, আপনাকে ধন্যবাদ এবং আপনার মধ্য দিয়ে চ্যানেল ওয়ানের জন্য শুভকামনা জানাই, কারণ একটা দীর্ঘ সময় পরে আবার চ্যানেল ওয়ান যাত্রা শুরু করেছে। আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনার ব্যক্তিগত জীবন থেকে সময় বের করে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। তো ইউজুয়ালি আপনাকে আমরা যেভাবে দেখি ডাকসু নির্বাচন এবং তার সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে, এবং বিভিন্নভাবে আপনাকে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি, বাট আজকে আমরা স্পেসিফিক্যালি আপনার জুলাই জার্নি নিয়ে জানতে চাই, যে জুলাইয়ের সময়টাতে আপনি কোথায় ছিলেন, আপনি কিভাবে এই আন্দোলনের সাথে যুক্ত হলেন, এবং এই জিনিসটা অনেকটা ঢাকা পড়ে যায় আর কি। তাই আমি এই জুলাইয়ের সময়টার, জুলাই যাত্রাটা আপনার বের করে আনতে চাচ্ছি সবার সামনে, আমার থ্রুতে, চ্যানেল ওয়ানের থ্রুতে এবং অনেস্ট ডায়লগের থ্রুতে। তো আবিদ ভাই বলবেন যে আপনি জুলাইয়ের টাইমটা কিভাবে পার করেছেন? শুরুতে যদি বলতে চাই, জুলাই নিয়ে প্রচুর পরিমাণে আমি পডকাস্টে অংশগ্রহণ করেছি কিংবা বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করেছে। তো জুলাই এর যে সূচনা হয়, এটা সামগ্রিকভাবে কোনো জেনারেল স্টুডেন্ট অথবা যারাই আন্দোলনের সাথে সামগ্রিকভাবে সম্পৃক্ততা ছিল প্রথম দিকে, আন্দোলন জুলাই শুরু হয়েছে কিন্তু সূচনা হয়েছে সেটা জুনের 5 তারিখ। তো ওই সময়টায় থেকে এই আন্দোলনটা হাসিনা পতন আন্দোলনে যাবে, ওই চিন্তা আলটিমেটলি কেউই করে নাই। যারা করেছে এটা সংখ্যাটা খুবই নগণ্য। তো এখন আমি তৎকালীন সময়ে জসীমউদ্দিন হল ছাত্রদলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, ধরেন একটা থানা সমমর্যাদার একটা ইউনিটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আমি আমার জায়গা থেকে যে ক্ষুদ্র পরিসরে 2016 সাল থেকে 24 সাল পর্যন্ত ছাত্রদলের সাথে সম্পৃক্ত থেকে যে রাজনীতি শিখেছি, এবং 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের যে অভিজ্ঞতা অর্জন করেছি, এবং 2024 সালের আমিডামি নির্বাচন, সামগ্রিক অভিজ্ঞতার আলোকে আমি অ্যাজ এ স্টুডেন্ট হচ্ছে যে অ্যাক্টিভিস্ট হিসেবে ধরতে পারেন। অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে যে ওই সময় তো বড় পর্যায়ের কোনো নেতা ছিলাম না, একজন সাংগঠনিক কর্মী হিসেবে, রাজনৈতিক দলের কর্মী হিসেবে আমি বুঝতে পারতেছিলাম যদি হাসিনাকে সরাতে হয়, কোনোভাবে আপনি গণতান্ত্রিক পন্থা আন্দোলন করার মধ্য দিয়ে হাসিনাকে সরানো সম্ভব হবে না। তো 2024 সালের আমিডামি নির্বাচনের পরও যখন পরিস্থিতিটা খুবই ভয়াবহ ছিল আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের জন্য, কারণ হাসিনা মানে নতুনভাবে আবার গোড়াপত্তন নিল 2024 সালের আমিডামি নির্বাচনের মধ্য দিয়ে, এখানে কারোরই কোনো আশা ছিল না। কিন্তু আমি সবসময় একটা কথা বলতাম যে তোমরা মিথ্যার শক্তিতে কেউ বিভ্রান্ত হও না। আমরা নিশ্চিত ছিলাম হাসিনা চলে যাবে, কিন্তু কিভাবে যাবে, কবে যাবে সেটা নির্ধারিত আসলে ছিল না। এটা একটা ন্যাচারাল হচ্ছে যে আপনার মানে পাওয়ার ছিল চিন্তা শক্তিতে যে হাসিনা আসলেই চলে যাবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে। তো এই জুলাই আগস্টের 5 জুন যখন কোটাটাকে বাতিল, কোটার যে পরিবর্তন 2018 সালের যে কোটা বাতিলের পরিপত্র জারি করা হয়, সেটাকে যখন বাতিল করে কোটাকে পুনর্বহাল করা হলো, ওদিনই ধরে নিতে পারতেছিলাম এটা একটা আন্দোলনে যাবে। 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন হাসিনার দাবি মেনে নিছে, কারণ সামনে নির্বাচন ছিল, নির্বাচনকে টার্গেটে রেখে এসে না পেরে জেদের বসে সংসদে দাঁড়িয়ে যেভাবেও কোটাটাকে বাতিল করেছিল। কিন্তু বর্তমানে সেটা যেহেতু ফিরাই আনছে বা 24-এর নির্বাচনের
প্রথম দিকেই, তার মানে সে পরিকল্পিতভাবে ফিরিয়ে নিয়ে আসছে, কারণ সে এটা নিয়ে অনেক কিছু করার একটা সম্ভাবনা। ওই চিন্তা থেকে একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে আন্দোলন অংশগ্রহণ করা যতটা সহজ ছিল, এজ এ ছাত্রদলের কর্মী হিসেবে আমাদের জন্য আন্দোলন অংশগ্রহণ করা ততটাই কঠিন ছিল। কঠিন থেকে মনে পড়লো যে এর আগেও তো অনেকবার বিএনপি ছাত্রদল তারা ট্রাই করেছে আন্দোলনকে এস্টাবলিশ করার, যে কোনো টপিককে নিয়ে আর কি, স্পেসিফিক কোনো এজেন্ডা নিয়ে। আপনার কি ওই নির্বাচনের টাইমটা, 24-এর নির্বাচন এবং এর আগে আপনার অনেক নেতাকর্মীরাই কিন্তু নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছে, মানে তারা বাসায় থাকতে পারতো না, তাদের অনেক কশেস থাকা লাগতো। আপনার লাইফটাও কি এরকমই ছিল? আমাদের প্রত্যেকের লাইফটাই এরকমই ছিল। এটা শুরু হলো কবে থেকে যে আপনিও একজন টার্গেটেড পারসন হলেন, পারসন অফ ইন্টারেস্ট হলেন? টার্গেটেড পারসন বেসিক্যালি হচ্ছে যে 2024 সালের আমিরামি নির্বাচন থেকে টার্গেটেড পারসন, কারণ ওই মুহূর্তে যখন হচ্ছে যে আপনার হরতাল এবং অবরোধের মিছিল করা হতো, এবং আমরা তো গোপনে মিছিল করি নাই, মিছিল করতাম, মিছিল করে নিজের ওয়ালে হাসিনা পতনের স্লোগান দিয়ে আমরা সেগুলো আপলোড দিতাম। সুতরাং তখন থেকেই হচ্ছে যে এই হরতাল অবরোধের যে মিছিলগুলো আমরা অংশগ্রহণ করেছি, ওই মুহূর্ত থেকে আমরা টার্গেটেড পারসন। এবার 2016 সালে রাজনীতি আসার পরে 2018 সালে নির্বাচন হয়েছে, নিশ্চিরাতের নির্বাচন, ওইটাতে ওইভাবে মানে পরিস্থিতি আমরা ওই লেভেলে পৌঁছাই নাই যে আমরা ডিরেক্ট টার্গেটেড পারসন হয়ে যাবো। কিন্তু 24-এর আমিরামি নির্বাচনের হরতাল অবরোধের মিছিল করতে গিয়ে টার্গেটেড পারসন আমরা রূপান্তরিত হয়েছিলাম। নির্বাচন পরবর্তী সময় একটা দীর্ঘ সময় ধরে হচ্ছে যে কয়েক মাস যাবৎ সচেতনতার সাথে চলাফেরা করতে হয়েছে, কিন্তু এরপরেই তো আবার জুলাই আগস্ট আসলো। তো যে জায়গায় বলতে নিছিলাম, অন্যদিকে আমরা ডাইভার্ট হয়ে গেলাম, সেটা হচ্ছে যে আপনার একজন ছাত্রদলের স্টুডেন্ট হিসেবে, ছাত্রদলের কর্মী হিসেবে আন্দোলন অংশগ্রহণ করা ততটাই কঠিন ছিল একজন জেনারেল স্টুডেন্টের জন্য যতটা সহজ ছিল। কিন্তু কথা হচ্ছে প্রথম দিন থেকেই আমি কিন্তু চাকরি করবার জন্য আন্দোলন অংশগ্রহণ করি নাই, কিংবা চাকরির পরীক্ষা এখনো পর্যন্ত দেই নাই, ফর্মও তুলি নেই কোথাও সরকারি চাকরির। তো আমাদের যেহেতু আমরা রাজনীতিটা করি, আমাদের টার্গেট নাই যে সরকারি চাকরিটা আমরা করব। একই সাথে যদি কোটাটা ফিরিয়ে বাতিল করা হয়, সংস্কার করা হয়, সেই যেখানে রাষ্ট্রের রন্ধ্রে রন্ধ্রে রাষ্ট্রধ্বংস হয়ে গেছে, সুতরাং সামান্য সংস্কার দিয়ে অন্তত রাষ্ট্রের কোনো পরিবর্তন আসবে না। তো এখন কথা হচ্ছে আন্দোলন তো চলতে থাকবে। এখন এই আন্দোলনটা যদি অন্যদিকে ডাইভার্ট নেয়, 2018 সালের মতো আন্দোলন যদি গোড়াপত্তন হয়, তাহলে এই আন্দোলনটাকে মাঝে মাঝে এই ধরনের গণ আন্দোলনগুলো গণ অভ্যুত্থানের রূপ যায়। ডে ওয়ান থেকে আমরা এই চিন্তাটুকু আমরা করেছি, এবং 7 জুন আমরা আমাদের ছাত্রদের যে জুনিয়র লেভেল আছে, সেই জুনিয়র লেভেলটাকে নিয়ে আমরা মেসেঞ্জার একটা গ্রুপ খুলে ফোন কলে আসি আমরা সবাই। যেহেতু আমরা সিনিয়র আছি, কারণ আমরা যদি সরাসরি আন্দোলনে যাই তাহলে এটাকে ট্যাগিং করা হতে পারে যে বিরোধী দলের ষড়যন্ত্র, ছাত্রদল এই আন্দোলনে অংশগ্রহণ করছে। সেই জায়গা থেকে আমরা আমাদের ছাত্রদলের যারা জুনিয়র ছিল, যাদের ডিরেক্ট কোনো পদবি ছিল না, কম্পারেটিভলি জুনিয়র, র ফেস, সেগুলোকে আমরা আমাদের মতো করে আন্দোলনে জেনারেলাইজেশন করবার জন্য সেদিন রাতে আমরা সিদ্ধান্তে উপনীত হই। কারণ 2024 সালের আমিরামি নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে শুধুমাত্র ছাত্রদল করার কারণে একটা এত বড় একটা গণ আন্দোলন হচ্ছে, কিংবা কোটা সংস্কার নিয়ে একটা দাবি আসবে, সেখানে অন্যান্যরা পলিটিক্যাল স্টুডেন্ট অর্গানাইজেশনগুলো সেখানে যাচ্ছে। এখন আমি যদি না যাইতে পারি, আমার ছাত্রদলের ছেলেমেয়েরা যদি না যাইতে পারে, এটা ডিমোটিভেটেড হবে। আমি ছাত্রদল করার কারণে কোনো আন্দোলনও যাইতে পারতেছি না, যেহেতু ক্যাম্পাসে আমাদের কোনো অবস্থান নাই, অবস্থান নাই, আমরা ক্যাম্পাসে যেতে পারি না, প্রপারলি প্রোগ্রাম করতে পারি না, সে সুযোগ নাই ক্যাম্পাসে। তো সেই জায়গা থেকে চিন্তা করলাম যে ছাত্রদলের জুনিয়রদেরকে আমরা সিনিয়র হিসেবে এই আন্দোলনে জেনারেলাইজেশন করে দেওয়ার দায়িত্ব আমাদের। তো পরবর্তীতে 7 জন আমাদের সিদ্ধান্ত হলো আমরা আন্দোলনে অংশগ্রহণ করব, ছেলেমেয়েরা আন্দোলনে অংশগ্রহণ করবে, সাধারণ শিক্ষার্থীদের সাথে এরা মিশে যাবে। যদি কখনো হাসিনা ভুল করে এবং এই আন্দোলন যদি অন্যদিকে ডাইভার্ট হয়, একজন জেনারেল স্টুডেন্টের পক্ষে কখনোই হাসিনাকে স্বৈরাচার, হাসিনা স্টেপ ডাউন, হাসিনা নো মোর হাসিনা এই ধরনের স্লোগান উত্থিত করা সম্ভব না, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকে। তখন কিন্তু এখন হঠাৎ করে একটা ছেলে যদি মাঝখানে গিয়ে আবার স্লোগান ধরে, তারা যদি কেউ না চেনে, সেটা নিয়ে একটা ববক্রেসি হবে। তো যার ফলশ্রুতিতে ছেলে মেয়েদের প্রতি নির্দেশনা ছিল মিছিল, স্লোগান, সাক্ষাৎকার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় পার্টিসিপেট করতে হবে,
করার মধ্য দিয়ে নিজেকে সাধারণদের সাথে মিশাই ফেলতে হবে, জেনারেলাইজেশন হয়ে যেতে হবে, যেন ওই সময়টা যখন আসবে তুমি যখন স্লোগান ধরবা তোমার স্লোগানের সাথে যেন এরা তাল মিলাতে সাহস বোধ করে, ওইভাবে নিজেকে এদের কাছে নিরাপদ, এদেরকে নিজের কাছে নিরাপদ, এমন একটা পরিস্থিতি তোমাদের তৈরি করতে হবে। এটা 7 জুনের আন্দোলন 5 তারিখ বাতিল হইল, 7 জুন আমরা যখন অডিও খুলে যাই, এগুলোর স্ক্রিনশট আছে, এগুলো বিভিন্ন পত্রিকাতে প্রকাশিত হয়েছে, আমি বই লিখেছি, বই সেই স্ক্রিনশটগুলো আছে। তো 7 জুন সেই গ্রুপেই কিন্তু আমাদের প্রাথমিকভাবে আলোচনা হয়। এই আলোচনার মধ্য দিয়ে আমরা জুনিয়রদেরকে নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করি। আমরা দাঁড়াই থাকতাম আশেপাশে, কিন্তু জুনিয়ররা অংশগ্রহণ করতো। এক প্রকার বলতে পারেন সিনিয়র হিসেবে জুনিয়রদেরকে আমরা প্রোটোকল দিতাম ওই জায়গাটাতে, জুনিয়ররা যেন কোনো প্রকার ভুল না করে। চিন্তা করেন 9 তারিখ 9 জুন রাজু ভাস্কর্যে একটা ছোটোখাটো একটা সমাবেশ হয়, বিক্ষোভ সমাবেশ হয় মিছিল পরবর্তী। তো সেই সমাবেশ থেকে 1 জুলাই পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া হলো, এই সময়ের মধ্যে মেনে নেবেন, নাইলে আমরা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করব। সেই 9 জুন রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্রদলের ছেলেমেয়েরা যারা, তখন কুরবানির ঈদ ছিল সামনে, সেটাকে ঈদ রেখে অনেকে বাসায় চলে গিয়েছে, তখন ঢাকার বিভিন্ন ইউনিটের যারা নেতাকর্মী ছিল তাদের সাথে যোগাযোগ করে এদেরকে সকালে ওখানে প্রোভাইড করে প্রায় ধরেন 200-250 স্টুডেন্ট হবে কিনা জানি না, এর মধ্যে ধরেন 50-60-70 জন স্টুডেন্ট ছাত্রদলেরই ছিল ওই সময়টাতে। তো এখন ওই 9 জুনের পরে যখন একটা বিরতি আসলো, এরপরে আমি আমার বন্ধু আক্তারের সাথে কথা বললাম, বর্তমানে ও সংসদ সদস্য। আক্তারের সাথে ফোন দিয়ে বললাম যে আক্তার, তোমরাও তো আন্দোলনে অংশগ্রহণ করতেছো, তখন তো ছাত্র শক্তি একটা স্টুডেন্ট অর্গানাইজেশন, তোমরা অংশগ্রহণ করতেছো, বাদবাকি সবাই অংশগ্রহণ করতেছে, ছাত্রদল এই আন্দোলনে অংশগ্রহণ করতেছে এবং করবে। কিন্তু আমি আমার মতো করে, সে যদি আমার বন্ধু এবং ওই মানে বর্তমানে আমাদের মত এবং পথ ভিন্ন হইল হচ্ছে যে গণতান্ত্রিক রাষ্ট্রে, ওই সময়টাতে আমাদের টার্গেট সবার একটাই ছিল। আক্তারের সাথে বললাম যে এই আন্দোলনটা হাসিনা পতনের দিকে যেতে পারে, সুতরাং তোমাদের ছেলেরা তোমাদের মতো করে কাজ করো, আমাদের ছেলেরা আমাদের মতো করে কাজ করো, কিন্তু কেউ কাউকে বাধা দিও না। তখন আক্তারের সাথে আমার দেখা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা হয় নাই। আমাদেরই আরেকজন ছাত্রদলের আমার সহযোদ্ধা, সে ওইখানে গিয়েছে, গিয়ে ফোনটা আমরা ধরাই দিছে। তখন আক্তারের সাথে আমার এই নিয়ে কথা হয়েছে। তো পরবর্তীতে আমরা আন্দোলন অংশগ্রহণ করব সামগ্রিকভাবে, মানে আমি আমার লেভেলে জুনিয়র হিসেবে যতটুকু কমিউনিকেশন করা দরকার, কাজ করা দরকার, দায়িত্ব পালন করা দরকার, এটা তো আমার পার্টির হাইকমান্ড আমাকে বলে দিবেন। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, এরিয়াতে আছি, এই গ্রাউন্ডে আমি রাজনীতি করতেছি, এখানে কি পরিস্থিতি হইতে পারে, এখন কি হচ্ছে, ভবিষ্যতে কি হবে, এই অনুমানটা আমিই করতে পারবো। সে অনুযায়ী আমাকেই কাজ করতে হবে, একটা লেভেল পর্যন্ত কাজটা আমার আগায় নিয়ে যেতে হবে। এরপরে আমি আমার সর্বোচ্চ মহলের কাছে বলতে পারবো এই পরিস্থিতি আমরা এভাবে কাজ করে আসছি, সামনে এটা হতে পারে। সুতরাং জুনিয়র হিসেবে আমাদের জায়গা থেকে ডে ওয়ান থেকে যে কাজটা করা দরকার সেটা করে গিয়েছি। এবং চিন্তা করে দেখেন, এই আন্দোলনে তো যে প্রক্রিয়ায় কিংবা যে টার্গেটে আন্দোলনে অংশগ্রহণ করলাম হচ্ছে যে আপনার 7 জুনের যে মিটিং ছিল, মিটিংয়ে ছিল আন্দোলন যখন অন্যদিকে ডাইভার্ট হবে, তখন হাসিনার বিরুদ্ধে স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে উত্থিত করতে হবে। এই টার্গেটেই তোমাদেরকে আন্দোলনে জেনারেলাইজেশন করা হচ্ছে। সৃষ্টিকর্তার কি লীলা খেলা, 14 তারিখ রাতে এই আন্দোলনটা ওই দিকেই গেল। যখন হাসিনা কটাক্ষ করে সবাইকে রাজাকার বলল, স্টুডেন্টরা ফেটে পড়ল। স্টুডেন্টরা নেচার কিভাবে মিলে যায় মানুষের চিন্তা শক্তির সাথে। তো পরবর্তীতে হচ্ছে যে যখন সেটা বললো, তখন কোনো স্টুডেন্টকে ওই দিন এমন একটা মোমেন্ট তৈরি হয়েছে, ওই দিন আপনি যা ছাড়বেন সেখানে ওইটাই স্টুডেন্টরা খাবে, মানে হাসিনাকে যা বলবেন তাই স্টুডেন্টরা মেনে নিবে, এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গেছে স্টুডেন্টরা। তখন আমাদের যে গ্রুপটা ছিল, ওই গ্রুপটার নাম ছিল কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ। তো কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ, তো ওইটার ভিতরে তখন আমরা আমি মেসেজ দিলাম যে যেখানে যে অবস্থায় আছেন খুব দ্রুততার সাথে হাসিনার বিরুদ্ধে একটা স্লোগান লিখেন, যেখানে স্বৈরাচার শব্দটা থাকবে, আপনারা সবাই লিখেন, বাকিটা আমরা দেখতেছি। তো ওইখানে তৎকালীন যে কমিটি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের, আমাদের জিয়াহল ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক তৎকালীন রিজভি আলম, যে হচ্ছে যে ওই আন্দোলনের সহসমন্বয়ক ছিল, সে রাজু ভাস্কর্যে দাঁড়িয়ে, তো ওই সময়টাতে সে রাজু ভাস্কর্যে ছিল, তুমি কে আমি কে রাজাকার ওইটা যখন তোলা হচ্ছিল, ওইটার পাশে সে সংযুক্তি করে দেয়, কে বলেছে স্বৈরাচার। সে যখন সংযুক্তি করলো, স্লোগান ছাত্রদলের ছেলেমেয়েরা ওই জায়গা থেকে স্পটে দাঁড়িয়ে ভিসি চত্বর, তারপর রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে দাঁড়িয়ে যখন তুললো, যারা বড় মানে ওই সময়ের বড় যারা সমন্বয়ক ছিল কিংবা ফ্রন্ট লাইনার ছিল, তারা সেটাকে বাধা দিয়েছে। কিন্তু সেই স্লোগান একবার উত্থিত হওয়ার পরে গোটা বাংলাদেশে সেটা ছড়ায় যায়।
এবং সেই রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে গোটা বাংলাদেশে হাসিনাকে সেই ছাত্র দলের নেতা করে মেরে গোটা বাংলাদেশের স্বৈরাচার শব্দে হাসিনাকে প্রতিষ্ঠিত করেছে সেদিন রাতে, এবং গোটা বাংলাদেশের মানুষ এটাকে লুফে নিয়েছে। এই গণ অভ্যুত্থানের ভিত্তি ছিল গত 17 বছরের ভোটার মানে আপনার হচ্ছে নিপীড়ন, নির্যাতন, ভোটাধিকার, মানবাধিকার, এগুলো হরণ। সুতরাং এটার ভিত্তিটাই ছিল হচ্ছে যে আপনার গত 17 বছরের সংগ্রাম। গোটা বাংলাদেশের মানুষ জানতো যে একটা কোটার সংস্কার দিয়ে আলটিমেটলি এই রাষ্ট্রের কোনো উপকার হবে না। তো সেই জায়গা থেকে যখন আমরা এই স্লোগানটা তুললাম, গোটা রাষ্ট্রের ডিমান্ড ছিল হাসিনা স্বৈরাচার শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে উত্থিত হোক। মিরাকিলি যেভাবেই হোক সেটা ওই দিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে উত্থিত হয়েছে। উত্থিত হওয়ার মধ্য দিয়ে গোটা বাংলাদেশ হাসিনা স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত হয়েছে। 15 তারিখ থেকে একের পর এক ভুল করতে থাকে। 15 তারিখ ভিসি চত্বরের যে হামলা হয়েছে, এই হামলা গোটা বিশ্বকে কাঁদাইছে, বিশেষ করে মেয়েদের উপরে। আমি স্পটে ছিলাম, আমি নিজে সেদিন হামলার শিকার হয়েছে, আমি বাবায় মারাত্মক হামলার শিকার হয়েছে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যখন যাই, আমরা যারাই ওইখানে চিকিৎসা নিতে গিয়েছি, দ্বিতীয় দফা আবার আমাদের উপর হামলা চালানো হয় ঢাকা মেডিকেলে। ছাত্রলীগ নৃশংসভাবে সেখানে হামলা চালায় এবং সেদিন দুপুরে একদিকে মেয়েরা তো মাইর খাইছে, আবার দুপুরের দিকে রোকেয়া হলের স্টুডেন্টরা মেয়েরা গেটের সামনে এসে ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে, এই সন্ত্রাসীদেরকে আপনার রাজু ভাস্কর্য আর রোকেয়া হলের গেট এতটুকু দূরত্বের মধ্যে স্লোগান দিচ্ছে, টোকাইদের 2 গেলে জোতা মারো তালে তালে। তো আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের যে ভূমিকা ছিল, মানে আসলে এই গণঅভ্যুত্থানের প্রত্যেকটা পার্ট একটার সাথে, একটা অর্গানের সাথে আরেকটা অর্গান জড়িত। একটা ব্যর্থ হইলে আরেকটা কখনো সংগঠিত হইতো না, আরেকটা কখনো সংগঠিত না হওয়ার পরিস্থিতি না হইলে পূর্বের ঘটনাটা ঘটতো না। তো এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে গিয়েছে। সুতরাং সেই সময়ের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিশেষ করে 15 তারিখের হামলার পর 16 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, বিশেষ করে 16 তারিখ আর 17 তারিখ, 15 তারিখ রাত, 16 তারিখ রাত, 17 তারিখ তো বেরি করে দিল বিশ্ববিদ্যালয় থেকে, 15 তারিখ রাত আর 16 তারিখ রাত, ওই রাতগুলোতে এত বড় একটা হামলা হওয়ার পরে আমরা কিন্তু নিরস্ত্র। এরা অন্যদিকে আমাদেরকেই বিভিন্নভাবে গ্রেফতার করা, বিভিন্নভাবে তুলে নেওয়া কিংবা আমাদের উপরই নির্যাতন করার চেষ্টা, নিপীড়ন চালাই গেছে। আমরা এদের উপর কিছুই করতে পারি নাই। ওই মুহূর্তে তো আপনি কিন্তু নিরস্ত্র ছিলেন, আপনি কি করবেন বুঝে উঠতে পারতেছিলেন না। নির্দিষ্ট কোনো গোলও ছিল না, এক একজনের গোলটা এক এক রকম ছিল। স্লোগান, হাসিনা পতনের স্লোগান ঠিকই বিএনপি কেন্দ্রিক, কিন্তু আমরা ডে ওয়ান থেকে পরিকল্পনাতে কিন্তু আমরা আগাইছি। কারণ আমাদের কোনো আন্দোলনই আলটিমেটলি হাসিনা পতন ছাড়া ওই মুহূর্তে কোনো আন্দোলনই অন্য কোনো টার্গেট ছিল না। যে কোনো আন্দোলনের একটাই টার্গেট ছিল, এটাকে যদি হাসিনা পতনের দিকে নিয়ে যাওয়া যায়। তো আপনার হচ্ছে যে ওই রাতগুলোতে আমরা নিরস্ত্র ছিলাম। তো ওই রাতগুলোতে আপনি দেখে থাকবেন সুফিয়া কামাল হল, রোকেয়া হল, তারপরে হচ্ছে যে কুয়েত মৈত্রী হল, এই হলগুলোতে রাতে মুক্তির মন্দির ও সোপানতলে গান হইতো, তারপরে বিভিন্ন স্লোগান হইতো। ওই রাতগুলোতে কিংবা ওই বিভীষিকাময় সময়গুলোতে ওইগুলো ছিল আমাদের যারা মাঠের যোদ্ধা ছিলাম আমাদের জন্য সাহস। সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ভূমিকা 17 তারিখ পর্যন্ত এটা ব্যাপক ভূমিকা ছিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা জুলাইয়ের একটা বিশেষ পার্ট এই পুরো গণঅভ্যুত্থানে। এরপর এখন 17 তারিখ যখন বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিল, কেউ তো আর গুলির মুখে থাকে নাই ক্যাম্পাসে, বের হয়ে যেতে বাধ্য হয়ে বের হয়ে গিয়েছে। ঢাকা কিন্তু এক প্রকার আপনি ধরে নিতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয় খালি হয়ে যাওয়া মানে কি, ঢাকা এমটি হয়ে যাবে, ঢাকা খালি হয়ে যাওয়া। একটা দুশ্চিন্তায় ছিলাম, কারণ যেভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছি, আহত হয়েছি, যেভাবে আপনার দুঃখিত আপনার নির্বাচন কেন্দ্রিক, হরতাল অবরোধের মিছিল কেন্দ্রিক যতটা না টার্গেটেড হয়েছি, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান কেন্দ্রিক, জুলাই আন্দোলন কেন্দ্রিক আমি আরও বেশি টার্গেটেড হয়েছে। যেহেতু ডে ওয়ান থেকে বিভিন্ন জায়গায় আমি দাঁড়াই থাকতাম, বিভিন্নভাবে শেল্টার দিতাম ছেলে মেয়েদেরকে, প্রোটোকলে থাকতাম এদের, ফেস যেহেতু পরিস্থিতি ছিল, ছাত্রলীগ এগুলো বিভিন্ন জায়গায় দিয়েছে। আমি আহত হওয়ার পরে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের নেগেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে। ধরে নিতে পারতেছিলাম এবার আর বাঁচার সুযোগ নাই যদি কোনোভাবে হাসিনা ব্যাক করে। তো 16 তারিখ যখন শাহাদাত বরণ করলো আবু সাইদ, তারপর ওয়াসিম আকরাম, তারপর হচ্ছে এভাবে পুরো বাংলাদেশের 6 জন শাহাদাত বরণ করে, এরপরে আসলে আর আন্দোলন এক দফার দিকে চলে যাচ্ছিল এক প্রকার। মানে 15 তারিখ পর্যন্ত যে টার্গেটে আন্দোলনটাকে আমরা টাইনা নিয়ে আসছি, সেটার ইম্প্যাক্ট গোটা বাংলাদেশে প্রভাব পড়ছে। 16 তারিখ অলরেডি 6 জন জীবন দিয়ে দিছে। জীবন দিয়ে দেওয়ার পরে এখন আমি যেহেতু ছাত্রদল করি, আমি তো একটা চেন অফ কমান্ড মেনটেন করে রাজনীতিটা করি। আমি আমার সংগঠন কিংবা আমার পার্টির ইন্টারেস্টের বাইরে গিয়ে আমি রাজনীতি করতে পারবো না ওই মুহূর্তটাতে। কারণ ওই মুহূর্তটাতে আমাদের একটাই টার্গেট, কি হাসিনা পতনের জন্য আমি কিন্তু
আমার সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে কেন, আমাদের প্রত্যেকের টার্গেট কিন্তু হাসিনা ছিল। পতন, এবং আমি সেটার জন্য কার্যকরী ভূমিকা রাখতে পারতেছিলাম ওই মুহূর্তটাকে, আন্দোলনটাকে প্রভাবিতকরণের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমি আমার সিদ্ধান্ত নিতে পারতেছিলাম। এখন সিদ্ধান্ত যে আমি নিতেছি, এখন আমার পার্টির হাইকমান্ডের ডিমান্ডটা কি? আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা হলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, আমি তো সেন্ট্রাল প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম না, বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম না। সুতরাং ভিতরের যে খোলামেলা আলাপ কিংবা অরিজিনাল আলাপটা কি, এটা কিন্তু আমার কান পর্যন্ত তখনও পর্যন্ত আসে নাই, পৌঁছায় নাই। কারণ সর্বোচ্চ নির্দেশনা যদি সর্বনিম্ন পর্যন্ত খুব দ্রুততার সাথে নেমে যায়, তাহলে ওই আন্দোলন কখনো সফল হবে না। যার ফলশ্রুতিতে একটা লেয়ার মেনটেন করে অনেক কিছু জানা লাগছে। কিন্তু 16 তারিখ যখন তারেক রহমান তার ভাষণে বলেছে এই মুহূর্তে দেশ রক্ষার মানুষ রক্ষার একমাত্র স্লোগান হবে দফা এক দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ, তখন আমি আমার টেন্ডেন্সিতে যে এ পর্যন্ত রাজনীতিকে মানে আন্দোলনে নিজেকে সম্পৃক্ত রেখেছে এবং যে টার্গেটে রেখেছে সেই টার্গেট চেয়ারম্যানের মুখ থেকে উচ্চারিত হয়েছে, তার মানে এখন আর পেছনে ফিরে থাকার সুযোগ নাই। 17 তারিখ যখন এদেরকে বের করে দেওয়া হলো, এখন আমি যদি অ্যাডমিশন টেস্টের ক্লাস নিতাম, তো এখন আমি আবার সব ইউনিভার্সিটিতে আমার মোটামুটি লেভেলের কিছু স্টুডেন্ট আছে, জেনারেল স্টুডেন্ট আছে, পলিটিক্যাল কর্মী তো আছে, এর বাইরে জেনারেল স্টুডেন্ট আছে। যেহেতু আন্দোলনটাকে জেনারেল স্টুডেন্ট দিয়ে আন্দোলনটাকে এদের মুখ দিয়ে স্লোগানগুলো বের করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, তাহলে বাকি জেনারেল স্টুডেন্টরা এর দ্বারা ইনফ্লুয়েন্স হবে। তখন এদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম, যেহেতু আমার বাসা ছিল উত্তরার দিকটাতে কিংবা মানে এই সাইডটাতে, তখন হচ্ছে যে আমার টার্গেট ছিল যে এখন 17 তারিখের পরে নির্দেশনা ছিল আমাদের বাসা যে যার যেখানে আছে ওইখানে যেন আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে মিশে গিয়ে আন্দোলনটাকে প্রভাবিত করি। ওই টার্গেটে যেই কথা সেই কাজ, আমি আমার জায়গা থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, বিশেষ করে বসুন্ধরের যতগুলো ইউনিভার্সিটি আছে ওইখানকার কিছু মেয়ে ছিল, এদের সাথে আমি যোগাযোগ করলাম, ছেলেও ছিল, এদের সাথে যোগাযোগ করলাম আমার রাজনৈতিক স্টুডেন্টদের বাইরে গিয়ে। তো বললাম যে কী অবস্থা, কালকের প্ল্যানটা কি? কারণ বাস্তবতা যেটা, যখন 17 তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যখন চলে যায়, থাকতে পারে নাই, এদেরকে যখন বাধ্য করা হয়, ওই সময়টাতে অ্যাজ এ পলিটিক্যাল লিডার হিসেবে ওই মুহূর্তে আমি কিন্তু অনেকটা অসহায়ত্ব ফিল করছি। তাহলে আন্দোলনটা ঘোড়াপত্তনটা হবে কীভাবে, স্টুডেন্টরা কি নামবে, এই টার্গেটটা কি আছে? কিন্তু পরে দেখলাম যে স্টুডেন্টদের সাথে যখন যোগাযোগ করলাম যে কালকে তোমরা কোথায় নামতেছো, স্টুডেন্টদের সাথে যোগাযোগ করলাম, এদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করলাম যে ঠিক আছে তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করো, তাহলে কালকে কোথায় নামতেছে, বলে যে ভাই বসুন্ধরা গেটে আমরা নামবো। তাহলে ঠিক আছে, আমি আসবো, আসার পরে আমার পরিচয় কাউকে দেওয়ার প্রয়োজন নাই, আমি মানে ওই সময় যে ভাষায় বললাম এটাই উচ্চারণ করি, তুই আমার হাতে মাইকটা দিয়ে দিস, আমার ছোট বোন। তাহলে বললাম যে তুই আমার হাতে মাইকটা দিয়ে দিবি, আমি স্লোগান দিব, স্লোগান দিয়ে আমি আমার জায়গাটা আমি ওইখানে তৈরি করে নিব, আমার পরিচয় দেওয়ার ওইখানে প্রয়োজন নাই। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আমি কালকে সকালে জয়েন করতেছি। এরপরে গেলাম, সকালে বেরোইয়া রাস্তায় যখন নাম দেখলাম যে মানে স্টুডেন্ট, স্কুল কলেজের স্টুডেন্টরা প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে মিশে গেল, গিয়ে স্লোগান ধরলাম। স্লোগান ধরার পর মোটামুটি ওই সময় কে কার কি পরিচয় এটা ম্যাটার করে না, সবার একটাই ছিল যে অনেক দাবি ছিল। তো এখন দাবি তো একটাই, সুযোগ পাইলেই তো হাসিনা পতন, সুযোগ পাইলেই তো হাসিনা পতন। তো আমি আমার মতো করে যখন স্লোগান তুললাম, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের সাথে মিশে গিয়ে যখন স্লোগান তুললাম, বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ে। স্লোগানটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 17 তারিখ উঠছে, কিন্তু এটা অনেক প্রাসঙ্গিক ছিল। এই স্লোগান যখন দিতেছিলাম তখন রাস্তার দুই ধার থেকে মানুষ আপনার হচ্ছে যে আছে যে মানে বৃষ্টির পানি যেমন ধেয়ে আসে, ঠিক ওইভাবে হচ্ছে যে মানে ধেয়ে আসছিল জনগণ, আপনার যে কোনো বয়সের ছেলে মেয়ে বড় হচ্ছিল। রাস্তার দুই পাশ থেকে মানুষ এসে আমাদের সাথে জয়েন করতেছিল। এই মোমেন্টটা আরো বেশি সাহস প্রদান করেছে। আর বিশেষ করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের ভূমিকা ছিল ব্যাপক, এরা সামনে ছিল, ছেলেরা পেছনে ছিল। টিয়ার গ্যাস, তারপরে হচ্ছে যে রাবার বুলেট সব খাইলাম আমরা, খাওয়ার পরেও আলটিমেটলি এখানে আমরা দমাই রাখতে পারে নাই। তারপরে হচ্ছে যে আহতদেরকে নিয়ে এক বাসায় গেছিলাম, বাসায় যাওয়ার পরে আপনার হচ্ছে যে ওই বাসার যে আন্টিরা ছিলেন, তারা টেবিল ফ্যান থেকে শুরু করে খাবার থেকে শুরু করে সব আমাদের জন্য নিচে নিয়ে আসছেন। মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীকে মায়েরা ওই সময়টাতে যে ট্রিট করতো, ঠিক ওইটারই যেন আমার জীবদ্দশায় আমি ওইটার প্রতিফলন আমি দেখতে পেলাম। পরে এক আন্টি তার বাসা থেকে 3টা লাঠি দিল, পেপসুডেন্ট দিল, তারপর হচ্ছে যে লাইটার দিল, এগুলো টিয়ার গ্যাস থেকে বাঁচার জন্য। পরে ওই অসুস্থ ছেলেকে এখানে রেখে আবার বেরিয়ে যাওয়ার পর কানাডিয়ান বিশ্ববিদ্যালয় পৌঁছালাম। পৌঁছে শহীদ জিল্লুরের লাশ পাইলাম।
কাটান বিশ্ববিদ্যালয়ের সামনে শহীদ জিল্লুরের লাশ। কাটান বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে যখন মানে আইনশৃঙ্খলা বাহিনীকে যখন নিয়ে যাচ্ছিল হেলিকপ্টারে করে, হ্যাঁ কানাডিয়ান, হ্যাঁ কাটান বিশ্ববিদ্যালয় থেকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, ওই সময়টাতে আমরা নিচে ছিলাম। কিছু স্টুডেন্ট ওই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছিল এদেরকে সাদে ধরবার জন্য, এবং এরা বাঁচার জন্য ওই সময় অনেক স্টুডেন্টকে গুলি করছে ওইখানে। ওই দিন কানাডিয়ান বিশ্ববিদ্যালয়ের হচ্ছে যে মানে রক্তাক্ত একের পর এক ছেলে মেয়ে ওইখান থেকে, মানে মেয়ে দেখি নাই, ছেলে বের করা হয়েছে ওইখান থেকে, 3-4 জনকে বের করা হয়েছে যাদের জীবন নাই আমরা দেখছি আমার চোখের সামনে। কিন্তু পরে জিল্লুরের লাশ ছিল স্ট্রেচারে। তো জিল্লুরের লাশকে নিয়ে, জিল্লুরের লাশ যখন দেখার পরে তো প্রত্যেকে লাশ হয়ে যাওয়ার মতো ইন্সপায়ারেশন পাইছে ওই জায়গাটা থেকে। ওই সময় কিছুই আসলে আমাদের কারোরই কোনো মনে ছিল না। পরে শহীদ জিল্লুরের লাশকে নিয়ে আমরা ব্রেক বিশ্ববিদ্যালয় পর্যন্ত গেলাম মিছিল করতে করতে, এবং ওই শহীদ জিল্লুরের লাশকে সাক্ষী রেখে দফা এক দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ আমি স্লোগান তুললাম। স্লোগান তো একটাই, তার মানে শহীদ জিল্লুরের লাশকে সাক্ষী রেখেই হাসিনা পতনের স্লোগান সেদিন উত্থিত করা হয়েছে। এবং জিল্লুরের লাশকে যখন ব্রেক বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হলো, পরবর্তীতে তার পরিবার এবং তার ইনস্টিটিউশনে এসে যখন লাশটা নিয়ে যাওয়া হলো, ব্রেক বিশ্ববিদ্যালয় থেকে আমি বেরোলাম। সংঘর্ষ হয়েছে, ব্রেক বিশ্ববিদ্যালয়ের ভিতরেও ছিলাম, বাইরে তো ছিলামই। তারপরে একটা সংঘর্ষ যখন কিছুটা স্তিমিত হলো, এরা যখন পালাই গেল আইন শৃঙ্খলা বাহিনী, তখন আমরা যখন ব্রেক বিশ্ববিদ্যালয় থেকে বেরোলাম, বেরোয়ে আমি আরেকটা বাসায় গেলাম। বাসায় একজন আমাদের রাজনৈতিক বড় ভাইয়ের বাসায় গিয়ে, ওইখানে বাসা ছিল, নেটটা কানেক্ট করার চেষ্টা করলাম যে গোটা বাংলাদেশের পরিস্থিতিটা কি, আমরা তো এখানে এটা করতেছি, বাংলাদেশের কি অবস্থা। গিয়ে দেখলাম গোটা বাংলাদেশ অচল হয়ে গেছে, নেট বন্ধ করে দিয়েছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা ঘটনা ঘটছে যে আইন শৃঙ্খলা বাহিনী আত্মসমর্পণ করে চলে গেছে। তো এরকম অনেক ঘটনা ইন্সপায়ারেশন দিলে। একই সাথে আবার দেখলাম যারা সমন্বয়ক সহ সমন্বয়ক ছিল, এদের যে আপনার হচ্ছে যে মানে এদের একটা হচ্ছে যে নিজেদের যে সার্কেল ছিল, এই সার্কেলের মধ্যে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় গ্রুপে, ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রুপে আলোচনা হচ্ছে যে এত রক্ত ধরতেছে, এখন কি করা উচিত, এখন তো আলোচনায় যাওয়া উচিত, এই টাইপের কি কি শর্তে যাওয়া উচিত, এই ধরনের একটা পোস্ট আমি বিশ্ববিদ্যালয় গ্রুপে দেখতে পাই। দেখার সাথে আমি নামটা উচ্চারণ করি না করলাম না, তো তাকে আমি ফোন দিলাম, ফোনতে জিজ্ঞেস করলাম এখন রাজনীতিতে আছে, না রাজনীতিতে নাই, কিন্তু ওই এনসিপির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তখন তাকে আমি ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে তুমি এটা কি পোস্ট করলা, পোস্টটা এই মুহূর্তে ডিলিট করো। খুব কড়া ভাষায় বলছি, যেহেতু আমি মাঠে ছিলাম, মাঠে থেকে ঘরকেও দেখার পরে মাঠে থাকা আর ঘরে থাকা দুইটা ডিফারেন্ট। তা আমি তো স্টুডেন্টদের সাথে আছি, মাঠে আছি, আমরা রক্তাক্ত হচ্ছি, আমাদের দাবিটা কি সেটা আমরা ভালো বুঝবো। ঘরে বসে আমার দাবি তো নির্ধারণ করে দেওয়ার সুযোগ নাই। অনেকে বলে যে প্রেসক্রিপশনে, নির্দেশনায় এটা ওইটা হয়ে গেছে, আসলে ব্যাপারটা তা না। প্রতিটি নির্দেশনা আসছে রাজপথের ডিমান্ড অনুযায়ী। রাজপথ গ্রাউন্ড তৈরি করছে, এই রাজপথের গ্রাউন্ড অনুযায়ী এই জায়গাগুলো আসছে। সহনীয় হতো তার অ্যাকশন, তার ইয়াগুলো, মানে প্ল্যানগুলো যদি সহনীয় হতো, তাহলে তো আন্দোলন এত দূর গড়াতো না। তো এই জন্য আসলে বাসায় বসে রাজপথের ডিমান্ডটা বোঝা সম্ভব না। পরে সাথে সাথে আমি বললাম পোস্ট ডিলিট করো, এই ধরনের কথা বলবো না, কারণ আমরা রাজপথে আছি, আমরা জানি আমাদের ডিমান্ডটা কি। বাসায় বসে বসে চাইলেই তোমরা পোস্ট করে দাও, এগুলো তো ন্যারেটিভ তৈরি করে, এগুলো করো না। পরে ডিলিট করলো। এরপর আমি আসিফ মাহমুদের সাথে ইনস্ট্যান্ট ফোন দিলাম, ফোনে কথা হয় নাই, ভয়েস পাঠাইলাম, ও আমার ভয়েস পাঠাইলো। বললাম যে কোনোভাবেই এখানে কিন্তু আত্মসমর্পণ করা যাবে না, কিংবা কোনোভাবে আলোচনার টেবিলে বসা যাবে না এত লাশের উপর। তখন আসিফ আমার পাল্টা ভয়েস পাঠিয়েছে, ভাই আমারও তো মন পড়ে আছে রাজপথে, দেখতেছি তো রাজপথে আছেন, এই মন তো আমার ওইখানে পড়ে আছে, কিন্তু পরিস্থিতির কারণে বেরোইতে পারতেছি না। তো ভাই যেহেতু আমরা আছি, বিশ্বাস রাখেন এটা অন্যদিকে যাবে না। এই গণঅভ্যুত্থানের সময় আসিফ এবং নাহিদ দুজনের একটা মোটামুটি আপসহীন একটা মনোভাব ছিল, এটাকে অস্বীকার করার সুযোগ নাই। সেই জায়গা থেকে তো কথা হলো, কিন্তু পরক্ষণেই ভাবলাম যে আমি আমার ওয়ালে একটা বার্তা দেই। ওই দিন দুটো বার্তা খুব ভালোভাবে হচ্ছে যে স্প্রেড হয় আমার। তখন আমি আমার জায়গা থেকে বলেছিলাম যে এই মুহূর্তে আন্দোলনের সমন্বয়কদের হাতে নাই, আন্দোলন সরাসরি জনগণের হাতে চলে গেছে, মানুষের কাছে চলে গেছে। জনগণের একটাই চাওয়া, দফা এক দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ, স্টেপ ডাউন হাসিনা, নমর হাসিনা। আমি আমার জায়গা থেকে সে বার্তা দেওয়ার চেষ্টা করেছি। তো এরপরে তো 18 তারিখের পরে পুরোপুরিভাবে আমরা চলে গেলাম আন্ডারগ্রাউন্ড, মানে আন্ডারগ্রাউন্ড না, নেটও বন্ধ করে দিয়েছে, গেরিলা যুদ্ধে চলে গেলাম, গেরিলা যুদ্ধের চ্যাপ্টারে চলে গেলাম 19 তারিখ থেকে। তো 19 তারিখ থেকে গেরিলা যুদ্ধে যখন চলে গেলাম, এখন আমি যে এরিয়াতে থাকতাম ওই সময়টাতে, ওই এরিয়া অনুযায়ী আমাদের স্পট ছিল বসুন্ধরা গেট।
এখন একদিকে আপনাদের টিভি বা ওই সময় যে টিভি স্ক্রিনগুলো ছিল এগুলোর শিরোনাম বাজতে ছিল, সরকার বলতেছিল যে আপনাদের সন্তানের প্রতি খেয়াল রাখেন, সন্তান যেন বাসা থেকে বের না হয়, যদি কোনো অঘটন ঘটে সেটার দায় সরকার নেবে না। অসংখ্য পরিবার, তার বিশেষ করে ঢাকায় ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা ম্যাক্সিমাম বাসা থেকে এসে ক্লাস করে, কারণ এরা যদি না আসতে পারে আন্দোলন জমাবে কে, কারণ ঢাকায় তো অন্য কেউ নাই, এরা নামলে না বাকিরা এদের সাথে জোট করবে। আমি এইটা স্পষ্টভাবে কিংবা আমি ফিল করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদানটা আমি ফিল করি, কারণ আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে থেকে আমি আন্দোলনটায় অংশগ্রহণ করেছি। যখন এই আন্দোলন স্তিমিত হয়ে যাওয়ার পথে ছিল ওই সময়টাতে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আন্দোলনটার জাগরণ ঘটাইছে, এবং সেই জাগরণের সাক্ষী আমি। যদি আজকে এদের সাথে আমি না থাকতে পারতাম তাহলে 18 তারিখে ইতিহাসটা হয়তো আমি থাকতে পারতাম না। এরা যদি আজকে না নামতো তাহলে 18 তারিখের যে ইতিহাস, এই ইতিহাসে হয়তো বা আমার জায়গা হতো না, কারণ একা একা তো লড়াই করা যায় না। সুতরাং সেদিন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েরা যে অবদান রাখছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা যেভাবে সামনে থেকে, আগে এরা সামনে ছিল, পেছনে ছিল ছেলেরা, সুতরাং মেয়েদেরকে সামনে রেখে ছেলেরা যত পালাই যেতে পারে না। সুতরাং ওই সময়টাতে আমি যেটা ফিল করেছি, ওই সময় ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ছিল আমাদের একমাত্র সাহস। কারণ আমি মেয়েদেরকে ছেড়ে চলে যাই কেমন, এটা তো কাপুরুষতার লক্ষণ, আমরা কিন্তু যেতে পারি নাই। মেয়েরা টিয়ার গ্যাস খাইছে, মেয়েরা রাবার বুলেট খাইছে, এবং একই সাথে ছেলেরাও খাইছে। ছেলেরা যুদ্ধ করছে লাঠি নিয়ে, একই সাথে মেয়েরাও যুদ্ধ করছে। ছেলেরা ইট মারছে, একই সাথে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরাও সেদিন ইট মারছে। সুতরাং এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অবদান বাংলাদেশের ক্ষেত্রে, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসের যে সবচেয়ে তীব্র গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল অনস্বীকার্য, নট অনলি জাস্ট অনস্বীকার্য। যদি আজকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সেদিন এই ভূমিকায় না থাকতো, তাহলে 18 তারিখ হাসিনার এক দফার যে গোড়াপত্তন সেটা কখনোই হতো না, এবং বাংলাদেশের আজকের যে পরিস্থিতি সেটা ভিন্ন হতে পারত। এজন্য আমি সবসময় একটা কথা বলি যে পাবলিক প্রাইভেটের ভিতরে যে ডিফারেন্সটা ক্রিয়েট করে রাখা হয়েছিল কৃত্রিমভাবে, আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা সেই জায়গাটা কিন্তু নিজেদেরকে প্রমাণ করতে পেরেছে। সুতরাং আমি আমার জায়গা থেকে, বর্তমান সরকার আছে, নির্বাচিত সরকার আছে, গণতান্ত্রিক সরকার আছে, সে সরকারের কাছে আহ্বান থাকবে পাবলিক প্রাইভেটের যে বৈষম্যটা আছে, সেই বৈষম্যটা সরকারের যতটুকু সামর্থ্য আছে শিক্ষাক্ষেত্রে, সেটার সর্বোচ্চটাকে কাজে লাগিয়ে, সর্বোচ্চ পজিটিভ মানসিকতা ধারণ করে যারা দায়িত্বে আছে, প্রাইভেট পাবলিকের যে একটা আছে, যে আপনার ডিফারেন্স আছে, বৈষম্য আসে, সেটাকে যত কমানো যায়, এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের যে একটা খরচ, সেই খরচটাকে আরও বেশি যতটুকু কমানো যায়, যতটুকু চেষ্টা করা যায়, সরকারের কাছ থেকে সদিচ্ছাতে যেন থাকে, সেই আবেদনটা আমি আপনার মধ্য দিয়ে সরকারের কাছে করতে চাই। থ্যাংক ইউ সো মাচ, বিকজ আমরা নিজেরা যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট আছি, আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়েছি আর কি, তো আপনার এই কথাটা আমাদের জন্য ইজ ভেরি অ্যাপ্লিকেবল, এবং আমাদের সবার অনেক বেশি হেল্প হবে ইফ ইট ওয়ার্কস। থ্যাংক ইউ সো মাচ। এবং আপনার হচ্ছে যে মানে বিশেষ করে যে 19 তারিখ বিকেলটা ছিল, 19 তারিখ বিকেল বসুন্ধরা গেটে হেলিকপ্টার থেকে যখন গ্যাস নিক্ষেপ করা হলো, এবং একই সাথে হেলিকপ্টার থেকে যখন দ্বিতীয় দফায় আবার হচ্ছে যে আপনার রাবার বুলেট নিক্ষেপ করা হলো, আমার এখনো ওই সিনারিটা কানে বাজে, চোখেও ভাসে, কানেও বাজে, যে আমার থেকে 3 থেকে 4 হাত দূরে মেয়েদের জমায়েতটা ওই জায়গায়, সব মেয়ে ওখানে, ঠিক একটা টিয়ার গ্যাস ডিরেক্ট মেয়েদের শরীরের উপরে পড়ে নিচে পড়ার পরে মেয়েরা তো আসলে দৌড় দেয় না, চরম ভয় পাইছে সেই মুহূর্তটাতে। একদম লাশের মতো প্রত্যেকটা মেয়ে হচ্ছে যে লাশের মতো সারিবদ্ধভাবে এক একজন পড়ে আছে, কারণ ওই টিয়ার গ্যাস আপনার গুলি করার প্রয়োজন নাই। এই যে বিষাক্ত টিয়ার গ্যাস ছিল, আপনার গুলি করে মানুষ মারার প্রয়োজন নাই। আপনি 5 মিনিট যদি তার নাক ওইখানে ধরে রাখেন, সে আর বাঁচবে না, এমন একটা পরিস্থিতি ছিল এই টিয়ার গ্যাসের ঝাঁজ। টিয়ার গ্যাসের ঝাঁজেও কিন্তু অনেক ছেলে মেয়ে মারা গেছে এই ঢাকা শহরে। সুতরাং এই দৃশ্যটা এখনো আমি ভুলতে পারি না। আমি এখনো পর্যন্ত এভাবে যুদ্ধের ময়দানে, যে যুদ্ধের ময়দানে আপনি 50-50 থাকে, যুদ্ধের ময়দানে আপনার 50% এর 50% শক্তি থাকে, যেখানে আপনি 0% আর সে 100%, লিথাল ওয়েপন্স, টিয়ার গ্যাস, সবকিছু ওই জায়গার মধ্যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েরা ডিরেক্ট যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। এখনো আমি এটা কল্পনাও করতে পারি না। যে মেয়ে, আমার মনে হচ্ছে এই মেয়েরা কখনো বাবার গাড়ি ছাড়া ইউনিভার্সিটিতে ঢুকে না, আজকে এই মেয়েরা এভাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে। আলটিমেটলি যে স্বীকৃতি, যে সম্মান, যতটুকু একজন আরেকজনকে ওন করার যে বিষয়টা, এটা এখনো পর্যন্ত দৃশ্যমান না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে। এই জন্য আমি এটা খুব স্পেসিফিক্যালি বলেছি, কারণ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের 18 তারিখের সংগ্রাম যদি না হতো, তাহলে আমি নিজেকে কিন্তু ওভাবে গণ অভ্যুত্থান আবিষ্কার করতে পারতাম না।
এটাই ছিল 18 তারিখ 18 তারিখ 19 তারিখ 20 তারিখ 21 তারিখ 22 তারিখ পর্যন্ত বসুন্ধরা গেরিলা যুদ্ধ হয়েছে। ওই সময়টাতে হচ্ছে যে আপনার আপনি তো উত্তরা থেকে এসে ইনভলভড হতেন, তাই না? আমার বাসাটা ছিল তখন খিলক্ষেতে, খিলক্ষেত থেকে এসে ওখান থেকে তো বসুন্ধরায় আসাটা পসিবল কি? 300 ফিট দিয়ে চলে আসতাম, আইসা ওইখানে ইনভলভ হতাম। তো এখন কথা হচ্ছে যে আপনার 19 তারিখ সকাল ছিল, 19 তারিখ শুক্রবার, একদিকে ইন্টারনেট বন্ধ করে দিল, কেউ কারোর সাথে কোনো যোগাযোগ নাই। আমরা কিন্তু যোগাযোগ করে এখানে আসি নাই। এখন আমি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস যে কজন নাম্বার আছে ডিরেক্ট ফোনে ফোন দিল, সেই ফোন হচ্ছে যে আপনার ট্র্যাক করা হচ্ছে, ট্র্যাক করে তুলে নেওয়া হচ্ছে। তো এই ভয়ের ভিতরেই আমি আমার জায়গা থেকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম আজকে কি তোমাদের অবস্থা কি? বলে যে ভাই সবাই তো ভয় পাচ্ছে, এই এই অবস্থা, মানে নিরুৎসাহিত যেটা স্বাভাবিক এমন পরিস্থিতি। তা আমার একটা কনফিডেন্স ছিল যে স্টুডেন্টরা অবশ্যই আসবে, আমার একটা ন্যাচারাল কনফিডেন্স ছিল, বিশ্বাস ছিল যে একটা স্পট, এটা থেকে যোগাযোগ না করলেও আসবে। পরে দেখলাম যে জুমার নামাজের পর অন্তত 10 থেকে 12,000 স্টুডেন্টের একটা বিশাল জোয়ার বসুন্ধরার গেট দিয়া এসে আপনার হচ্ছে যে বসুন্ধরার যে মেন গেটের নিচে এসে কারফিউ ভঙ্গ করে অবস্থান নিল। অবস্থান নেওয়ার পর যে যার মতো করে স্লোগান উত্থিত করা শুরু করলো, আপনার হামলা। তো ওই দিন আমাদের যে জমায়েতটা এটা খুব কঠিন ছিল, কিন্তু এটা যেহেতু হয়ে গেছে, প্রতিদিন যখন ওইখানে আন্দোলন শেষ হতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এদের মতো করে বলতো যে কালকে আবার আমরা 12টার দিকে 1টার দিকে 3টার দিকে আমরা জমায়েত হব। কিসের 3টা 2টা, সবাই এসে 9টার দিকে এসে ঘুরঘুর করতে, মানে একটা নেশা হয়ে গেছিল সময় আন্দোলনটা, যে আমাদেরকে আন্দোলনে যেতে হবে। এরপর ওইখানে আমার মনে আছে এক জুনিয়রকে খুঁজে পাইছি আশেপাশে, ক্লাস 6, 7, 8 মনে হয় পড়তো ছেলেটা, ও গুলতি, আমি বললাম যে 5টা গুলতি আমাকে কালকে তুমি বানাই নিয়ে আসবা, গুলতি বানাই নিয়ে আসবো। গুলতি বানাই নিয়ে আসছে, ছেলেমেয়েরা 3 তলা 4 তলা, হেলিকপ্টার যখন তো আছে 4 তলা 5 তলা ছাদে থাকতো, ছাদে থেকে গুলতি মারতো হেলিকপ্টারের দিকে। তো গেরিলা যুদ্ধ কাহাকে বলে, কত প্রকার ও কি এটা চোখের সামনে আমরা সেখানে দেখেছি। কারণ আমাদের সামনে অনেকে লাশ হয়ে গেছে, কিন্তু আমরাও সেই লাশ আনতে যেতে পারি না, আনতে গেলে আমরাও লাশ হয়ে যাব। পরবর্তীতে এই লাশকে বিভিন্নভাবে নিয়ে যাওয়া হয়েছে, হয়তো বা কোনো লাশ গুমও করে দেওয়া হয়েছে। 300 ফিট আমাদের মসজিদের ইমাম নামাজ পড়তে গেছে, গিয়ে দেখি 300 ফিট বালের নিচে লাশ, হাত পা দেখা যাচ্ছে, এরকম একটা বিভৎস পরিস্থিতি ছিল। তো যে মানে বড় কথা হচ্ছে যে মরে গেল তো মরেই গেলাম, সৃষ্টিকর্তার কাছে চলে গেলাম, কিন্তু যতক্ষণ বেঁচে থাকি ততক্ষণ যুদ্ধটা করে যায়। এই গেরিলা যুদ্ধ চলাকালীন কোনো অ্যাট্রসিটি কি নিজের চোখে দেখা হয়েছে? একদম সামনে, একদম আশেপাশে কেউ ছিল, মারা গিয়েছে বা হতে হয়েছে খুব বাজেভাবে? এটা হচ্ছে যে আপনার আমরা যখন হচ্ছে, আমি একটা ইয়েতে ছিলাম, একটা অফিসে ছিলাম, ধরেন 1 মিনিটের দূরত্বে একটা অফিসে গিয়ে আমি আশ্রয় নিতাম যখন হামলা হইতো। ওই অফিসের জানালা দিয়ে আমি যত স্পষ্ট দেখেছি যে গুলি করার পরে মানে রাস্তায় পড়ে গেছে, পরবর্তীতে আমি শুনতে পেলাম সে ছেলে মারা গেছে। এটা আমি জানালা দিয়ে দেখতে পাই। যখন আমরা ধাওয়া দেওয়ার পর যখন আমরা এখানে উঠিয়ে যখন জ্বালানি দিয়ে দেখলাম, তখন দেখলাম যে ছেলেটার উপর গুলি করা হয়েছে। পরবর্তীতে নিউজ আসছে যে কুড়িলে একজন মানে মারা গেছে, এরকম একটা নিউজ পাইছি, বিভিন্নভাবে পাইছি। ওই সময় তো মিডিয়া মানে ইন্টারনেট টোটালটাই বন্ধ ছিল এবং টিভিগুলো ছিল কন্ট্রোলড। তো এখন ওই একদিন মোস্ট প্রবলি 21 জুলাই যখন সকালে যখন আমরা একত্রিত হলাম, 11টা 11:30 বাজবে। তো ওই সময়টাতে আমরা বিএনপি নেতাকর্মীর সংখ্যাটা সকালের দিকে খুব বেশি ছিল। তো আমি গিয়ে হঠাৎ করে আপনার বসুন্ধরা গেটের সামনে ওভারব্রিজের নিচে যে ডিভাইডারটা আছে, ডিভাইডারের সামনে দাঁড়ায় স্লোগান তুললাম, দফা 1 দাবি এক্ষুনি হাসিনার পদত্যাগ। নিমিষে ধরেন 500-700 মানুষ, 1000 মানুষ একত্রিত হয়ে পুরো জায়গা ব্লক দখল হয়ে গেছে, কারফিউ ভেঙে হয়েছে। 11:30 12টার একটা ঘটনা হবে 21 তারিখের। তা আমি যখন বক্তৃতা দিচ্ছিলাম, ওই মুহূর্তে একজন আমার পেছনে হাতে কি যেন একটা গুজে দিয়ে যায়। আমি ভাবছিলাম হয়তো বা চিঠি গুজে দিয়ে গেছে, কিন্তু লোকটাকে আমি দেখছি ধবধবে সাদা দাড়ি, হচ্ছে যে একজন মুরব্বী আর কি। তো পরবর্তীতে বক্তৃতা শেষে দেখলাম আমার হাতে 5,000 টাকা, আমার কাছে 5,000 টাকা দিয়ে গেছে। তখন আমি দেখলাম যে জনগণ আমাদের সাথে আছে, আরও বেশি উদ্বেলিত হইল উপস্থিত ছাত্র জনতা। তো আসলে অসংখ্য অগণিত স্মৃতি আছে, এবং এখনো পর্যন্ত কিছু কিছু স্মৃতি যখন স্মৃতিচারণ করতে যাই মনে হয় কিভাবে বেঁচে আছি, এটাই আমাদের কাছে খুব আশ্চর্য লাগে, খুবই আশ্চর্য লাগে যে আমরা বেঁচে ফিরছি কিংবা বেঁচে আসি, এখানে বসে কথা বলতেছি, জুলাইকে স্মৃতিচারণ করতেছি। আশ্চর্য লাগে, কারণ ডানে বামে অনেক সহযোদ্ধা মারা গেছে, চিনতাম না কাউকে, অনেকের চিনতাম না, কিন্তু সে আয়সা আমাদের ডাকে সাড়া দিয়ে জীবন দিয়ে চলে গেছে।
বাংলাদেশের মাটিতে স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের ইতিহাসে এই ধরনের গণঅভ্যুত্থান ঘটে না, আমি বিশ্বাস করি সামনে আর এই ধরনের গণঅভ্যুত্থান ঘটবে না। আমরা সেই দোয়াই এর মধ্যে তো একটা বিশাল একটা সময় আপনার রেড বা আপনার ব্লক রেড দিয়ে প্রত্যেকটা জায়গা থেকে ছেলে মেয়েদেরকে উঠিয়ে নিয়ে গেছে। স্টুডেন্ট আছে কিনা এভাবে যখন জিজ্ঞেস করে উঠাই নিয়ে যায়, তো ওই সময়টাতে খুব বিশ্রী পরিস্থিতি আমি পার করেছি। শুধু আমি না, সবাই সেটা পার করেছে। আমাদের যে স্মার্টফোন ছিল, স্মার্টফোন আমার মতো করে গিয়েছিলাম আমি ছাদের একটা, আমাদের বিল্ডিংয়ের ওপরে একটা ছাদ, মানে ছাদে একটা রুম ছিল, ইমামরা থাকতো, ওই ইমামদের কাছে নিয়েছিলা, ইমামদের যে রুম ছিল পাশের রুমে আমি আমার যা মানে ফোন ছিল, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন যেটা ছিল, দুইটাই আমি রেখে দিয়ে আমি ওইখানে রেখে দিচ্ছি, আমার বাসায় রাখি নাই, ওইখানে রাখছি। রাইখে আমি বাটন ফোন নিয়ে পুরোটা সময় আমি আমার মতো করে পার করছি। বাটন ফোন দিয়ে বিভিন্ন সাংবাদিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করতাম যে কী অবস্থা, কোথায় কী হচ্ছে, যাত্রাবাড়ির খবর নিতাম, ঢাকা মেডিকেলের কী অবস্থা শুনতাম, প্রচুর পরিমাণে লাশ, একের পর এক লাশ আসতেছে, মানে যতটুকু নিজেকে সেফ রেখে আন্দোলনটা করা যায়। কারণ এই মুহূর্তে যারা আপনার ফ্রন্ট লাইনার, এদেরকে যদি ধরেও, ইন্টারন্যাশনালি এরা এস্টাবলিশড অনেকেই, এদেরকে ধরলো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচারে আনবে, কিন্তু আমাদেরকে ধরলে এবং আমাদের যে মেসেঞ্জার গ্রুপটা ছিল, এটা নিয়ে এখনো পর্যন্ত এটা বলা হয় না, আজকে প্রথম বলতেছি। এক ছোট ভাই, আমার যে এজিএস ছিল তানবির আল হাদি মায়েদ, যে আমার ডাকসু নির্বাচনের সময়, মায়েদ আমাকে ফোন দিয়ে বলো, এই মানে ওই গ্রুপের জুনিয়র লেভেল অনুযায়ী গ্রুপের তত্ত্বাবধান থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে মায়েদের ভূমিকা ব্যাপক ছিল। তো মায়েদ আমাকে বলল যে ভাই কি করা যায়, যে গ্রুপটা কি রাখবো, কারণ আমাদের মধ্য থেকে যে কেউ একজন আটক হইলে, যখন ব্লক রেড চলতেছে, আটক হইলে আমাদের তো সবাই ওই গ্রুপটা ধরে ফেলবে, কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ, কারণ এই একটা গ্রুপই আছে যেই গ্রুপে সরাসরি হাসিনা পতন নিয়ে কথা হয়েছে, যে এই আন্দোলনকে এক দফায় দিবে, হাসিনার পতন হবে, পুরো প্ল্যান। মানে আপনি ধরে নিতে পারেন, আপনি যদি ফরেন্সিকও করেন গোটা বাংলাদেশের সকল ফোনকে, তাহলে আমি বিশ্বাস করি, এখনো পর্যন্ত বিশ্বাস করি, আমাদের এই গ্রুপটাই ছিল একমাত্র গ্রুপ যেখানে খোলামেলা আলোচনা হয়েছে হাসিনা পতন নিয়ে। তো এইটা ধরার পর তো আর আমাদেরকে আস্ত রাখবে না। তখন মায়েদের বললাম এত বড় একটা হিস্টোরিক্যাল, এটা করা যায়, এটা কি ফেলে দেওয়া যায়, এটা কি মানে রিমুভ দেওয়া যায় কোনোভাবে বলো? তখন বললো যে, আমি বললাম যে না মায়েদ, এটা রাখো, এটা ধৈর্য ধরো, অপেক্ষা করো, এখানে গ্রুপের যারা আছে এদেরকে ওইভাবে নিজেদের মতো করে সচেতন থাকার জন্য নির্দেশনা প্রদান করো, কিংবা আমরা আমাদের জায়গা থেকে নির্দেশনা প্রদান করেছি। ওই গ্রুপে হচ্ছে যে আপনার শেষ পর্যন্ত আর এটাকে করা, এখনও পর্যন্ত এই গ্রুপটা আছে, সব স্ক্রিনশট এখানে আছে, সব কথোপকথন আছে, এটা রেখে দেওয়া হয়েছে, গ্রুপ আছে এখনও, কোটা আন্দোলন পর্যালোচনা গ্রুপ। তো এখন হচ্ছে যে আপনার ওখানেই যখন ইন্টারনেটটা ব্যাক করলো, তখন ওইখানে আবার কে কোথায় আছে, কী অবস্থায় আছে, কে কোন জায়গায় অবস্থান করতেছে আমরা বুঝতে পারতেছিলাম। কথা কওয়ার চেষ্টা করলাম যে যেখানে আছে ওইখানে থেকে এখন যে আন্দোলনগুলো ধীরে ধীরে হচ্ছে সেগুলোকে পুনরুত্থান করার চেষ্টা করো, এগুলোকে জোরালো করার চেষ্টা করো। তো যাই হোক, ওই মুহূর্তটাতে যদি আমাদেরকে পাইতো তাহলে তো আমাদেরকে আর ওই যেখান থেকে আমি ওই গ্রুপে আলোচনায় গেলাম, কারণ আমাদেরকে যদি ধরতে পারতো তাহলে আলটিমেটলি কোনো হিসাব নিকাশ করতো না, এমনিতে ক্রস ফায়ার দিয়ে দিত ডিরেক্ট। এমন একটা পরিস্থিতি, লাশ পরিবার আনতে চাইতে পারতো না, ওইরকম পরিস্থিতি ছিল। পরবর্তীতে কোনোভাবে এই সময়টা পার করলাম, আর আমি তো খুব একদম ওপেন ছিলাম, হাসিনা পতনের স্লোগান থেকে শুরু করে সবকিছু আমার ওয়ালে আপনি গেলে পাবেন, একদম ওপেন। এমন না যে আমি এখন রেখে দিই পরে এগুলো আপলোড করবো, ব্যাপারটা তেমন ছিল না। আমি দিয়ে এখন তখন ডাকতাম, ভাই আজকে শেষ দিন, আপনারা সবাই নামেন, সবাই আসেন। আমি আমার গ্রাউন্ডে আহ্বান করার চেষ্টা করতাম আমার যে লেভেল ছিল। পরবর্তীতে হচ্ছে যে আপনার বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল, অনেক নেতা আমার ফোন দিয়ে বলছে যে আবিদ, এভাবে ওপেন হওয়াটা কি ঠিক হচ্ছে, তুই এটা এভাবে ওপেন হইস না, অন্তত কিছুটা সিকিউরিটি মেনটেন কর, অন্তত কিছু জিনিস সিক্রেট রাখ। আমি ইয়েস বলে ফোনটা কাটে, কিন্তু আসলে কোনো কিছু আমি সিক্রেট রাখি নাই। আমার ওয়ালে গেলে আপনি সব পাবেন। ইন্টারনেট যখন ব্যাক করলো, এরপরে তো ধীরে ধীরে চারদিকের হত্যাকাণ্ডের ভিডিও তো বাংলাদেশ ভাইরাল হতে লাগলো। এটা হিতে বিপরীত হলো হাসিনার জন্য, বাস্তবতা যেটা। আর তখন এতদিন তো ফোকাসটা ছিল না, তো এখন ফুল ফোকাস এখানেই যে কি হয়েছে, যখন বন্ধ ছিল কি হয়েছে, অ্যাট্রসিটিজ, মানুষকে গুলি করতেছে। আর একটা গণঅভ্যুত্থান কখনো একক নেতৃত্বে সংগঠিত হয় না, একটা গণঅভ্যুত্থান তো অনেক মানুষের ইনভলভমেন্ট থাকে। এটা হচ্ছে প্রভাবিতকরণের মধ্য দিয়ে, অবশ্যই প্রভাবিতকরণের মধ্য দিয়ে হয়। এখানে দেখেন ওই সময়টাতে রাজনৈতিক ছেলেমেয়েরা যখন জেনারেল স্টুডেন্টরা যখন ঘরে পাঠানোর চেষ্টা করলো, গার্ডিয়ানরা নেমে আসলো, সকল পলিটিক্যাল অর্গানাইজেশন সেখানে নেমে আসলো, তারপর শিক্ষকরা নেমে আসলো, আইনজীবীরা নেমে আসলো। এই যে হাইকোর্টের ওইদিকে শিক্ষকদের
প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিরোধ, আইনজীবীরা অনেকে এভাবে নেমে ধরছে আসলো, যে হ্যাঁ। ছেড়ে দাও, আমাকে নিয়ে যাও, আইনজীবীদের প্রতি আইনজীবীরা নেমে এসেছে, কবি সাহিত্যিকরা নেমে আছে, কিছু সাংস্কৃতিক কিছু কর্মীরা অভিনেতা অভিনেত্রীরা নেমে মোশাররফ এসেছে। করিম বাদল, দ্রোহের যাত্রা নামে যে আপনার গান হইছে প্রেস ক্লাবে, যে সময়টাতে একদম মানে খাখা পরিস্থিতি ছিল, তারাও কেউ একত্রিত পোষণ সাহস করেছেন, নামতে পারে নাই। বুদ্ধিজীবী অনুযায়ী সলিমুল্লাহ খান বলেছিলেন যে একমাত্র পথ হচ্ছে সমাধান হচ্ছে হাসিনা পতন। তো প্রত্যেকটা মানুষের মুখ থেকে এই ধীরে ধীরে এই একটা এই হাসিনা এই পতনের হাসিনা আহ্বানটা পতনের বেরিয়ে আহ্বানটা আসছিল। বেরিয়ে এসেছিল। এখন আমরা তো লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছি, কোটি কোটি মানুষ বাসায় ছিল, তাই না? লক্ষ লক্ষ নামছি, কোটি কোটি কিন্তু নামি নেই, লক্ষ লক্ষ নামছি, কোটি কোটি মানুষ কিন্তু বাসায় অবস্থান করে আপনাকে সমর্থন দিয়েছে। তার মানে ওই সমর্থনের শক্তিটাই কিন্তু সবচেয়ে বড় শক্তি ছিল। লক্ষ মানুষকে কোটি মানুষ সমর্থন দিয়েছে, সেই সমর্থনের মধ্যে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। এখানে কোনো রাজনৈতিক ব্যক্তি যারা ছিল শেষ পর্যন্ত কেউ বিট্রে করার দুঃসাহস করে নাই। কিছু কিছু মানুষ করার চেষ্টা করেছে, সেগুলো ইতিহাসে রয়ে গিয়েছে, ফেল করেছে, গণ অভ্যুত্থানের সুফলও ভোগ করছে, কিন্তু কালো ইতিহাস কিন্তু ইতিহাসের পাতায় রয়ে গিয়েছে। তো এরপরে হচ্ছে যে আপনার 3 আগস্টের এক দফার আহ্বান, এক দফার প্রোগ্রামে অংশগ্রহণ করলাম, আমরা আমাদের মতো বোঝার চেষ্টা করলাম, 3 আগস্ট অংশগ্রহণ করলাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যত চিহ্ন ছিল সব চিহ্ন ছাত্রদলের নেতাকর্মীরা ধ্বংস করে দিয়েছে, হাসিনার ছবিকে পিলার থেকে মুছে দিয়েছে। মানে এবার মৃত্যু যাত্রা, হয় মরণ নয় বাঁচনের যাত্রা। 3 তারিখে এক দফার আনুষ্ঠানিকতা ঘোষণার পরে 4 তারিখের অসহযোগ আন্দোলন নামে যেটাই হয়েছে হাসিনা পতন আন্দোলনই ধরে নিতে পারেন। শাহবাগে সকালে চলে আসার পরে ছাত্রলীগ যুবলীগের সাথে একটা বিশাল সংঘর্ষ সকাল 9টা 10টার দিকে পিজির ভিতর। কি আপনার খিলক্ষেতের বাসা থেকে শাহবাগ চলে আসছি এবং ওই দিন যে বের হয়েছি আর মানে বিজয়ের আগে আর বাসায় যাওয়া হয় নাই, এক ড্রেসে ছিলাম 3 দিন। হ্যাঁ, চাংখার পলে ছিলাম। তো 4 তারিখ যখন চলে আসলাম, 4 তারিখ চলে আসার পরে এগুলা মানে অনেক বড় বড় হিস্ট্রি। 4 তারিখ হচ্ছে যে আপনার আমরা যখন শাহবাগে অবস্থান করার মধ্য দিয়ে দুপুর দিকে খবর পাইলাম যে মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বিকে গুলি করে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে। তার স্ত্রী তখন অন্তঃসত্ত্বা ছিল 7 মাসের। পরবর্তীতে হচ্ছে সে যখন শাহাদাত বরণ করলো, ওই দিক দিয়ে বিভিন্ন জায়গা থেকে শাহাদাত বরণের খবর আসতেছে, সংঘর্ষের খবর আসতেছে। আমরা শাহবাগে ছিলাম, বিকেলের দিকে শাহবাগের অবস্থান যখন ছেড়ে দেওয়া হলো, ইন্টারকন্টিনেন্টাল, তারপর হচ্ছে যে আপনার কারওয়ান বাজার, তারপর বাংলা মোটর, ওই জায়গা থেকে স্নাইপার অ্যাটাক হচ্ছে। স্নাইপার অ্যাটাকে একের পর এক লাশ ঢুকতেছে ক্যাম্পাসের ভিতর দিয়ে, শহীদ মিনারের লাশগুলো নিয়ে যাওয়া হচ্ছে মিছিল করবার জন্য। কি ভয়াবহ পরিস্থিতি। তারপর কারফিউ ঘোষণা করলো 6টা থেকে। আমরা 6:30 পর্যন্ত শাহবাগ অবস্থান করছি। তার মানে আমাদের কথা হচ্ছে কারফিউ ভঙ্গ করা একটা মানসিক শক্তি। 6:30 যখন অবস্থান করা মানে কারফিউ ভঙ্গ হয়ে গেছে। কারফিউ ভঙ্গ হয়ে যাওয়ার পর শাহবাগ থানা থেকে একটা হামলা হয়েছে, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট নিক্ষেপ করছে পুলিশ। এটা আমি এখনও আন্দাজ করতে পারিনি এটা কেন করলো, করার কথা ছিল না, কারণ আমাদের অবস্থান অনেক শক্ত ছিল, এরা শাহবাগ থানায় অবরুদ্ধ অবস্থায় ছিল। যাই হোক, করার পরে আমরা ওইখান থেকে সরে যাই, কারণ যেহেতু সন্ধ্যা নেমে গেছে, এখন যদি মরেও যাই লাশ বাসা পর্যন্ত পৌঁছাবে না, এমন একটা পরিস্থিতি। আর আমার শক্তি তো এখন এই জায়গায় ক্ষয় করে লাভ নাই, কালকে আমার লং মার্চ ছিল ঢাকা কর্মসূচি, আমাকে ওইটা সফল করতে হবে। আমি যখন চাংখারপুলে চলে গেলাম, চাংখারপুলে চলে যাওয়ার পরে একটা আপনার হচ্ছে চাংখারপুলে চলে যাওয়ার পরে একটা রিক্সা ঠিক করলাম 400 টাকার ভাড়ায়, যে আমাকে বসুন্ধরায় নামাই দিবে। কিন্তু পরক্ষণেই ভাবলাম, যদি আমি এখান থেকে চলে যাই বসুন্ধরায় আজকে, তাহলে কালকে সকাল 9টার যে কর্মসূচি শহীদ মিনার, আমি সেখানে অংশগ্রহণ করতে পারবো না, না করার সম্ভাবনা বেশি, যেহেতু এমন একটা পরিস্থিতি, কালকের পরিস্থিতি ভিন্ন হতে পারে। এবং আমার অবস্থানটা আর কেউ না জানুক, আমি তো আমার নিজেকে চিনি, আমি তো জানি আমার কোথায় প্রয়োজন লাগবে, কোনটা প্রয়োজন লাগবে না, সেটা আমি বুঝি। আমি অনুভব করতেছিলাম যে কালকে আমাকে শহীদ মিনারে লাগবে, আমি থেকে যাব। তখন আমি হচ্ছে আমার থাকা উচিত, রিক্সা যেটা ঠিক করছিলাম, রিক্সা বিদায় করে দিয়ে আমার আত্মীয়ের বাসা ছিল হুসনি দালানে ফোন দিলাম, ফোন দিয়ে বললাম যে আজকে আপনার বাসায় থাকতে চাই। এরা একটু ইতস্তত বোধ করতেছে, ভয় পাচ্ছে, কিরে ভাই আবিদ এখানে থাকবে, তো এখন আমার কারণে যদি আবার এরা শিকার হয়, রোশানলের শিকার হয়। পরবর্তীতে কিছু বলে নাই, পরে আবার বলে যে আমি ফোন দিয়ে আবার 5 মিনিট পরে ফোন দিয়ে বলতে তুমি চলে আসো বাসায়। তো আমি চলে গেলাম বাসায়, আমার সাথে যারা ছিল তাদেরকে বিভিন্ন বাসায় দিলাম যে তুমি তার বাসায় যাও, তুমি এর মেসে যাও। তো এরা ওইখানে ছিল, আমি চলে গেলাম ওই বাসায়। তারপর হচ্ছে যে আপনার ওই দিন রাতে আমি সারা রাত তারেক রহমানের
যে মানে বক্তব্যগুলো ছিল ওগুলোকে ভালোভাবে আমি একটু রিড করার চেষ্টা করলাম প্রায় 40-45 মিনিট টানা। যে রিড করলাম এই জন্য যে মানে উনি ওই সময় সেনাবাহিনীর প্রতি আহ্বান থেকে শুরু করে, তারেক রহমান এমন একজন ব্যক্তি, আপনি হয়তোবা উনি ওই সময়টাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন না, কিন্তু উনি যে চেয়ারে ছিলেন ব্যক্তি তারেক রহমানের কাছে তথ্য না গেল, উনি যে চেয়ারটায় আছেন ওই চেয়ারের কাছে কিন্তু রাষ্ট্রের সর্বপর্যায়ের তথ্য যাইত। সুতরাং আমার বিশ্বাস ছিল উনি অন্তত রাষ্ট্রের ভিতরে কি হচ্ছে কেউ না কেউ কোনো না কোনো কর্মকর্তা, আমি নিশ্চিত যে ওনাকে পাঠাবে, পৌঁছাবে এবং উনি অনেক কিছু জানেন। সেই জায়গা থেকে একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে আমি আমার মতো করে আমার রাজনৈতিক যে নেতা, সর্বোচ্চ নেতৃত্ব, তাকে আমি রিড করার চেষ্টা করলাম উনি কি বলার চেষ্টা করতেছে, আসলে আমরা কোন দিক ডাইভার্ট হচ্ছি। আমি আমার মতো করে, আমার একটা সাহসের সঞ্চাল ছিল এই বক্তব্যগুলো। আমি আমার পুরো টাইমলাইনটা থেকে আপনার তারেক রহমানের সাথে কোনো কথা হয়েছে, মানে যোগাযোগ হতো? ওই সময়টাতে সরাসরি তারেক রহমানের সাথে আমার তেমন যোগাযোগ হয়নি, কিন্তু সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারির সাথে তো নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ ছিল এবং প্রেসিডেন্ট সেক্রেটারির কাছ থেকে আমরা তথ্য পেতাম কি হচ্ছে না হচ্ছে। তো ওই সময়টাতে হচ্ছে যে আপনার বক্তব্যগুলো যখন রিড করার পরে আমি আমার মতো করে ওই রাতটা ছিল 4 আগস্ট রাত। এই রাতটা ছিল গোটা বাংলাদেশের ইতিহাসে এরকম রাত আর আসবে না, যে রাতে সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকটা মানুষ সৃষ্টিকর্তার কাছে সেজদারত পরিস্থিতিতে ছিল যে আল্লাহ, হে সৃষ্টিকর্তা, আপনি আমাদেরকে এই জায়গাটা থেকে মুক্তি দেন, হয় বাঁচান না এলে মৃত্যু দেন। আমিও আমার মতো করে ওই দিন এশার নামাজ পড়লাম, নামাজ পড়ে তাহাজ্জুদ পড়লাম, তাহাজ্জুদ পড়ে আমি আমার মতো করে যতটুকু দোয়া করা, মোনাজাত করা প্রয়োজন আমার শক্তি সঞ্চয় করবার জন্য, আমি এখনো পর্যন্ত যখন কোনো বিপদ, মানে আমার কাছে মনে হয় এটা বিপদ কিংবা আমি খুব টেনশন থাকি, আমি কারো কাছে আমি আমার কথা কখনো কারো কাছে আমি শেয়ার করি না। সেটা আমার যে কোনো সমস্যার কথা হোক, আমি কারো কাছেই কথা বলি না, কারণ আমি জানি একটা মানুষ আমাকে ততক্ষণ পর্যন্ত শুনবে যতক্ষণ পর্যন্ত, এই কথাটা বললে খারাপ মনে হইতে পারে, তারপর হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত তার স্বার্থ থাকবে, স্বার্থটা হচ্ছে ওইটুকু, সে আমার কথাটা শুনবে, আবার আমি তার কথাটা শুনবো। তার কথাটা শোনাটা তার স্বার্থ, আমার কথাটা শোনাটা আমার স্বার্থ। সুতরাং আমার কাছে দুনিয়ার কোনো মানুষের কাছে দুঃখ কষ্ট শেয়ার করাটা খুব একটা যৌক্তিক মনে হয় না, এটা আমি করিও না। সুতরাং আমার যখন খুব মানে হচ্ছে যে মানে প্রয়োজন ফিল করি যে না আমার একটু নিজেকে রিল্যাক্স করা দরকার, তখন আমি আমার মতো করে সৃষ্টিকর্তার কাছে দোয়া করি, আমি নিজেকে নিজে বোঝানোর চেষ্টা করি। তো ওই রাতেও হচ্ছে যে আমি আমার মতো করে তাহাজ্জুদ পড়ে আমি যখন মোনাজাতে বসলাম, বসে আমার মতো করে যতটুকু সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা প্রয়োজন আমি আমার মতো করে একদম হৃদয় থেকে ওই দিন যেটা বলছি, আল্লাহ হয় বাঁচাইবা না হলে মৃত্যু দিবা, এর বাইরে আর কোনো ভাগ্যে কোনো কিছু তুমি রাখো না। এভাবেই আমি আমার মতো করে ক্রন্দনরত পরিস্থিতিতে সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করলাম। মোনাজাত করে যখন আমি শুইলাম, শোয়ার পরে এগুলো অলৌকিক, মানে অনেকের কাছে এগুলো বিশ্বাস হবে না। আমি যখন সারাটা রাত আমি যখন বিছানায় গেলাম, ঘুমাইলাম, সারাটা রাত আপনার শরীরের উপরে যদি বৃষ্টি বর্ষিত হয়, আপনি যে ফিলটা করবেন ঠিক আমার শরীরের উপরে সারাটা রাত বৃষ্টি বর্ষিত হয়েছে, এবং সেই বৃষ্টি আমার বুককে যেন প্রসারিত করতেছিল সারাটা রাত। মানে এটা একটা প্রশান্তির ফিলিং ছিল নাকি অস্থিরতা, কোনটা? এটা প্রশান্তি ছিল। মানে হচ্ছে যে আপনি দেখবেন যে হচ্ছে যে মানে কিছু আধ্যাত্মিকতার বিষয় আছে, এগুলো আছে। তো সেই জায়গা থেকে সারাটা রাত আমি যখন ঘুমাইলাম, বৃষ্টির মতো আমার শরীরে যেন মানে আমি টের পাচ্ছি আমার শরীরে মনে হয় বৃষ্টি বর্ষিত হচ্ছে। সেই বৃষ্টিটা আমার বুকে যেন, আমার বুকটাকে যেন সাহস দিচ্ছিল, বুকটা যেন প্রসারিত হচ্ছিল, মানসিক প্রশান্তি পাচ্ছিলাম আমি ঘুমের ভিতরে, সাহস সঞ্চারিত হচ্ছিল আমার বুকে। ব্যাপারটা ওরকম ছিল। আমি মানে বিন্দু পরিমাণ ভয় পাচ্ছিলাম না, যে রাতটা আমার কোনো ঘুমানোর কথা ছিল না। এরপরে ঘুম থেকে যখন উঠলাম, ওই পরিস্থিতি উঠছে সারা রাত। এটা এমন না যে কিছুক্ষণের জন্য এটা ছিল, এরপর আমি ঘুম ভেঙে উঠে গেছি। আমার ঘুম ভাঙছে ওই পরিস্থিতির মধ্য দিয়ে। ওঠার পরে ফজরের নামাজ পড়লাম, নামাজ পড়ে ফোন দিলাম কে কোন জায়গায় আছে। এরপরে বের হইতে হইতে 8টা বেজে গেল, 8টা সাড়ে 8টা বেজে গেল। এরপর হচ্ছে যে আপনার আমি যে বাসায় ছিলাম, বাসা থেকেই আমি সাউন্ড পাচ্ছিলাম শহীদ মিনারে গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, শহীদ মিনারে গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে, টিয়ার গ্যাস মারা হচ্ছে, প্রচুর পরিমাণে আওয়াজ, যে কয়জন আসছে এই কয়জনের উপরেই মানে সূচনা হচ্ছিল।
এরপরে হচ্ছে যে আমি আর শহীদ মিনারে যেতে পারিনি। আমি ওই বাসা থেকে বেরিয়ে নিজে রোগী সেজে একটা রিক্সা দিয়ে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি গেট দিয়ে নতুন বিল্ডিংয়ে গেছি। নতুন বিল্ডিংয়ে যখন গেলাম দেখলাম যে শহীদ মিনার থেকে ঝাঁকে ঝাঁকে ছেলে মেয়ে নতুন বিল্ডিংয়ের দিকে আসতেছে, মেডিকেলের ভিতরে ঢুকতেছে ওই টিয়ার গ্যাস খেয়ে কিংবা ওই রাবার বুলেট খেয়ে। এরপরে এখন দেখলাম যে শহীদ মিনার আমাদের মেইন অবস্থান, এই অবস্থান ছেড়ে দেওয়া হলো। তার মানে 9টা 9:30 আচ্ছা, অবস্থান ছেড়ে দেওয়া হলো, কিংবা যাইতে পারতেছি না আমরা গুলির মুখে। তাহলে এখন যদি আমরা সব জায়গায় অবস্থান ছেড়ে দেওয়া, হাসিনাকে বিজয় দিয়ে দিচ্ছি। কিন্তু আমার সাহস কিন্তু তখনও আমার নর্মাল, আমি অ্যাজ ইউজুয়াল নর্মাল আছি। আমার কাছে এমন না যে আমি খুব প্যানিকে আছি, একদম নর্মাল। এরপরে উপস্থিত আমরা যারা ছিলাম আমরা বললাম যে আমরা ঢাকা মেডিকেলের মেইন বিল্ডিংয়ের পাশে বক্সিবাজারের যে রোড, এই রোডে আমরা মেইন গেটের সাথে যে রোড, এই রোডে আমরা নামবো। আমরা যদি এই রোডটাতে লড়াই করি, ওদিক দিয়েও গুলি চালাইতেছে আপনার হচ্ছে যে ওদিকে চাংখার পোল, মানে আপনি এমন একটা মোড়ে আছেন, এদিকেও যুদ্ধ চলতেছে ওদিকেও যুদ্ধ চলতেছে। আবার এদিকে যদি আমি আসি তাহলে এই গ্রুপটাই শুধু ওই দুইটাকে না, আমাদেরকে মোকাবেলা করতে হবে। তখন বাকিদের জন্য লড়াই সহজ হয়ে গেল। তখন আমাদের কথা হচ্ছে এখানে আমাদেরকে নামতে হবে, এই রাস্তাটা ছেড়ে দেওয়া যাবে না। পরে বললাম যে সবাইকে ডাকেন, আমরা একসাথে কথা বলবো। তো উপস্থিত ছিল এখানে 200 থেকে 250 মানুষের মতো ছাত্র জনতা উপস্থিত ছিল। আর ঢাকা মেডিকেলের নতুন বিল্ডিং যেটা ছিল, ওই বিল্ডিংয়ের বারান্দায় তো শত শত মানে বাবা মায়ের বয়সী মানুষরা তাকাচ্ছিল আমরা কি করতেছি। যুদ্ধের ময়দান ছিল, পরিপূর্ণ একটা যুদ্ধের ময়দান ছিল। তো অপ্রস্তুত অবস্থাতেই আমি আমার মতো করে, আমার টার্গেট ছিল নামতেছি, নামার পূর্বে 2টা কথা সবাইকে বলে নেই। অপ্রস্তুত অবস্থায় সবার সামনে আমি 2 মিনিটের একটা বক্তৃতা রাখি যে আপনারা কেউ কাউকে ছেড়ে যায়েন না, প্লিজ কেউ কাউকে ছেড়ে যায়েন না, আমরা আজকেই জিতবো, তবে কেউ ভয় পাবেন না। কেউ কাউকে ছেড়ে যায়েন না, আমরা আজকেই জিতবো, তবে কেউ ভয় পাবেন না। এই 3টা সেন্টেন্স হবে। আনুমানিক সময়টা 10:30 তো 10:30 সময় 10টা 10:30 ওই যে 9:30 দিকে ওইখানে ছত্রভঙ্গ হয়ে ঢুকলো, আধা ঘন্টার মধ্যে এই ঘটনা। এই 3টা লাইন মানুষকে যেন আমরা কেউ কাউকে চিনলাম না, জানলাম না, বুঝলাম না, কেউ কারোর সাথে কোনো পরিচয় নাই, এই 3 লাইন সবাইকে এক অঙ্গে রূপান্তরিত করলো। আমি কথা বলার সাথে সাথে সবাই হাত মুষ্টিবদ্ধ করে উপরে তুলে প্রতিজ্ঞা করলো আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। রাস্তায় নামলাম, নামার পরে ওইখান থেকে প্রাথমিকভাবে প্রথম শহীদ হইল শহীদ শাহরিক, মানিক মিয়া শাহরিক, মুন্সিগঞ্জ পৌর ছাত্রদলের সদস্য ছিল। তখন ওতে ছাত্রদল করতো এটা জানতাম না, নারায়ণগঞ্জ তরুণাম কলেজের স্টুডেন্ট ছিল। শাহরিক শাহাদাত বরণ করলো। এরপরে ওই ছোট্ট ছেলে আনাস চিঠি লিখে এসেছিল বাবা মার উদ্দেশ্যে, যদি আর না ফিরে কষ্ট না পেয়ে গর্বিত হয়েও জীবনের প্রতিটি ভুলের জন্য খাওয়ান চাই, 9ম শ্রেণীর বাচ্চা সে আনাস সেখানে শাহাদাত বরণ করে। এরা সহ বাকি 3জন শাহাদাত বরণ, এখানে টোটাল 5 জন আমাদের ওই গ্রুপ থেকে সেদিন শাহাদাত বরণ করে। এমন না যে 5 জন একসাথে শাহাদাত বরণ করে আমরা আন্দোলন থেকে সরে আসছি। একজনের পর একজন গুলিবিদ্ধ হচ্ছে। ওই যে পুলিশ দেখাইছিল তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে, একজন মারলে একজন যায়, আর কেউ যায় না। ওইটারই দৃশ্য। যখন গুলিবিদ্ধ হচ্ছে 2 জন মিলে নিয়ে যাচ্ছে, বাকিরা লড়াই করতেছি। আবার গুলিবিদ্ধ হচ্ছে 2 জন মিলে নিয়ে যাচ্ছে, বাকিরা লড়াই করতেছি। এভাবে প্রায় 1 ঘন্টা নিরস্ত্র অবস্থায়, একদিকে টিয়ার গ্যাস, একদিকে রাবার বুলেট, একদিকে সাউন্ড গ্রেনেড, একদিকে গুলি, উপরের দিকে স্নাইপার। শাহরিক স্নাইপার আক্রমণে শাহাদাত বরণ করে ওই মুহূর্তে, একদম ক্লোজ জায়গা থেকে, আমার পাশে থেকে শাহাদাত বরণ করছে। ওই জায়গাটা আমরাও হইতে পারতাম। তো এরপরে ওইখানে একদিকে নিরস্ত্র অবস্থা আমরা লড়াই চালিয়ে গেলাম। আবার ওই সময় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, আপনি যে টিয়ার গ্যাসের ঝাঁজ কমাবেন সেটার জন্য আগুনও জ্বালাইতে পারতেছিলাম না। ওই দিক দিয়ে ছেলেমেয়েরা ক্ষুব্ধ হয়ে এখানকার যে যত দরজা জানালা ছিল, মানে গেট ছিল, এগুলোকে ভাঙতেছিল। তখন আমি আবার বলতেছিলাম তোমরা যখন ভাঙো তখন ওইখানে আওয়াজ যায়, আওয়াজের ঠাল আরও বেশি গুলি চালাচ্ছে, আমাদের শক্তিরা শুধু পুলিশের দিকে আমরা ক্ষয় করব, আমরা ভাঙচুর করব না। তো এভাবে প্রায় 1 ঘন্টা লড়াই করি। 1 ঘন্টা লড়াই শেষে ঢাকা মেডিকেলে যখন শেষ যে ছেলেটা একদম নিস্তব্ধ অবস্থায় রক্ত ঝরতেছিল, এখনো মনে পড়ে, যে ছেলেটাকে শেষের দিকে নিয়ে যাওয়া ছিল তার এই পাশ থেকে ছিদ্র হয়ে নিয়ে যাচ্ছিল আর রক্ত ঝরতেছিল। এই পরিস্থিতি এখনো মনে হইলে নিজেকে খুব আশ্চর্য লাগে, মহান সৃষ্টিকর্তা কীভাবে এখান থেকে বাঁচায় নিয়ে আসছে আমাদেরকে।
তো ওইখান থেকে তাকে ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকাই দিয়ে আমি আবার আসছি মেন গেটে নতুন বিল্ডিংয়ের দিকে। আসার পরে উপরে থেকে যারা আমাদের এই যুদ্ধের ময়দানের সিনারি দেখছে এরা বলতেছে এই বাসা থেকে স্নাইপার অ্যাটাক হয়েছে, উপরে পুলিশ আছে আমাদের চোখের সামনেই। ঢাকা মেডিকেলের গেটের ঠিক অপোজিট বিল্ডিংটা। আবার আমার সাথে 5-7 জন নিয়ে আমি আবার ওই বিল্ডিংয়ে ঢুকলাম। বিল্ডিংয়ে ঢুকে চেষ্টা করলাম উপরে ওঠার জন্য, গিয়ে দেখলাম বিল্ডিংয়ের ভিতরে ঢুকার পরে যে মেন গেটের পরে সিঁড়িতে যে কেচি গেট, ওই কেচি গেট আবার তালা দেওয়া। তখন আমার অনুমান সত্য হইল যে উপরে আছে দেখি নিচের কেচি গেটও তালা দিয়ে রাখছে, নিচের কেচি গেট। তো এখন তো ঢুকতে পারতেছি না, তো পোলাপেন আবার এখান থেকে বের হইলো। বের হওয়ার পরে আমি যখন ওই বিল্ডিং থেকে বের হলাম, বের হওয়ার পরে মেন গেটে এসে দাঁড়ালাম। দাঁড়ানোর এখান থেকে 20 হাত, এখান থেকে ধরেন 10 হাত, এখানেও পুলিশ এখানেও পুলিশ, মাঝখানে আমি একা, আমার সাথে একজন মেয়ে ছিল, একটা আপু ছিল, আমার হাতে একটা মাইক, লাল মাইকটা আমার হাতে, দূরত্বে আমি ধরে নিয়েছিলাম আর বাঁচার সুযোগ নাই। এত ক্লোজ জায়গা থেকে ধর আমার বাঁচতে দিবেন, আবার আমার হাতে মাইক। পত্রিকায় পড়তাম যে সামনে থাকতো তারাই মারতো, যে নেতৃত্ব দিত তারাই মারতো। তো হাতে মাইক থাকাটা তো একটা এটা নিদর্শন। তো এরপরে এর মাঝখান দিয়েই মানে কি আর বলবো, বাঁচলে বাঁচলাম, না বাঁচলে না বাঁচলাম, দাঁড়াই তো আর এখানে থাকা যাবে না। তা এদের মাঝখান দিয়ে আমি ঢাকা মেডিকেলের ভিতরে ঢুকলাম। ঢাকা মেডিকেল ঘুরে ডাস্টবিন পেলাম, ডাস্টবিনের ভিতরে লাল মাইকটা ফেলে দিলাম, ফেলে দিয়ে ঢুকলাম। ঢুকার পর ইমার্জেন্সি যে গেট বিল্ডিংয়ের ওইখানে দাঁড়ায় দেখি ভিতরে গুলি করতেছে পুলিশ, ভিতরে টিয়ার গ্যাস মারতেছে হসপিটালের ভিতরে। হ্যাঁ, হসপিটালের ভিতরে। তার মানে আমি তো হসপিটালের ভিতরে ঢুকতে পারতেছি না, এখানেও পুলিশ, মানে মেন গেটে এখানেও পুলিশ এখানেও পুলিশ, মাঝখানে আমরা দুইজন ঘুরতেছি, ঘোরপাক খাচ্ছি। এখন কি করবো, আমাদের কি হবে? পরে আবার ওইখান থেকে বেরিয়ে আবার এদের সামনে দিয়ে, আবার রাস্তা দিয়ে, মানে এদের সামনে দিয়ে হেঁটে গেলাম। এখন মানে এদের সৃষ্টিকর্তা অলৌকিকভাবে এদের চোখে কোনো মানে বন্ধ করাই দিয়েছে কিনা নাকি আমাদের দেখেই নাই, যে এদের সামনে দিয়ে আমরা হেঁটে গেলাম। হেঁটে গিয়ে একটা রিক্সার গ্যারেজ ছিল, এতটুকু একটা ওয়াল, সেই ওয়াল টপকাইলাম। এদের মানে এরাই এখানেই ছিল, এরা ওয়াল টপকাইলাম। আমার সাথে ওই আপুটাও টপকাইয়া ওই খেলাম, এই ওয়াল টপকায়, পরে আবার আরেকটা ওয়াল টপকায় কি একটা রেস্টুরেন্টে আমরা আমাদের মতো করে অবস্থান নিলাম। অবস্থান নিয়ে আমার ফোনে চার্জ ছিল না, পরে আমার যে সিমটা ছিল, ছোট্ট ফোনে যে সিম ছিল, এই সিম ওইখানে গিয়ে দেখলাম যে বিভিন্ন যুবদলের নেতারা নারায়ণগঞ্জের ওইখানে বসে রয়েছে। আমি বললাম, ভাই আপনাদের কোনো একটা ফোনে এটা ঢুকান সিমটা, আমি একটা ফোন দিব। ফোন দিলাম, আমি আমার মতো করে জিটিভির সিনিয়র তৎকালীন সাংবাদিক ছিলেন, আরটিভি সাংবাদিক ছিলেন, এদের সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম, কিন্তু আমি তাদেরকে সরাসরি পাই না। তখন আমার ভাইকে ফোন দিলাম তাদেরকে ফোন দেওয়ার জন্য। তখন ওই সাংবাদিক আমার ভাইকে জানাইছে, আবিদকে বলেন আধা ঘন্টা স্টপ থাকতে, আধা ঘন্টা পরে মাঠে নামুক, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতেছি। আমি জাস্ট চেষ্টা করি। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছে তাদেরকে ফোন দিয়ে বললাম যে 5 জন এখানে শাহাদাত বরণ করছে, তোমরা তোমাদের করে রিপোর্ট করো। এরপরে জানার চেষ্টা করলাম যে পলাশীর কী অবস্থা, শাহবাগের কী অবস্থা। বলে যে ভাই পলাশীতে জমায়েত হচ্ছে, একটা মিছিল শাহবাগের দিকে যাবে, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি আসেন। তখন আমি আমার মতো করে বিভিন্ন জায়গায় ঘুরে পলাশীতে গেলাম, পলাশীতে গিয়ে মিছিলে সামিল হলাম, এবং ওই মিছিল নিয়ে আমরা শাহবাগ পর্যন্ত গিয়ে কারফিউ ভঙ্গ করে স্লোগান তুললাম। এই মুহূর্তে খবর হলো খুনি হাসিনা পালিয়ে গেল। ওই সময় যে কিছু সহসমন্বয়ক ছিল, ওই দিন আমার ধরে বলে যে ভাই এই স্লোগান দিয়েন না, এখনো আন্দোলন সেই জায়গায় যায় নাই। মানে এখনো তারা চিন্তা করেন, আমার বাধা দিচ্ছে, আমার বই লেখা আছে সব, বাধা দিচ্ছে। তো আগেকার মতো হচ্ছে যে অন্য সময় তো ভাই ছাত্রদল ভাই স্টেজে থাকা যাবে না, নেমে যান, সরকার ব্লেম দিবে। ওই মুহূর্তটাতে ওই পরিস্থিতি আলটিমেটলি নেয়ার ভাই কারফিউ ভেঙে কইরা অবস্থান নিয়েছে তুমি ওরা নামাই দেওয়ার জন্য। আন্দোলন আমাদের, আন্দোলন আমার, আন্দোলন আমাদের, আন্দোলন বাংলাদেশের, এখানে আর কোনো আজকে কোনো বিভেদ নাই। সুতরাং যে যেখানে আছে অবস্থান করো। তো আমি আমার মতো করে ওই জায়গায় ছিলাম, মেট্রোলের পিলারের যেটা মঞ্চ বলতে পারেন, এই জায়গায় ছিলাম। থেকে পরে আধা ঘন্টা এক ঘন্টা পরে 1 ঘন্টা হবে, 1 ঘন্টা পরে খবর পেলাম হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে। আমার একটা স্বপ্ন ছিল যে হাসিনা যেদিনই চলে যাবে সেদিন রাজপথে ঘুমাবো, যে রাজপথে নির্যাতন দাঁড়াইতে পারেনি সেই রাজপথে ঘুমাবো, এটা ছিল আমার ইচ্ছা। পরে শাহবাগ থানার সামনেই বৃষ্টির মধ্যেই ফুলের দোকানগুলো যেখানে ছিল ওই জায়গাতে আমি 40 থেকে 45 মিনিট ঘুমাইছি। ঘুমাইয়া সোজা বাসায় গেছি। বাসায় গিয়ে আবার গণতান্ত্রিক আন্দোলন, ভোটাধিকার গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য আবার রাজপথে লড়াই করে গিয়েছি। একটা ডাকসু নির্বাচনের মুখোমুখি আমি হয়েছি পরিস্থিতির কারণে, পরিস্থিতি মোকাবেলা করেছি,
তারপরে জাতীয় নির্বাচন আসলো, লড়াই করলাম, ভোটাধিকার নিয়ে আসলাম, আমাদের যে বিজয় কাঙ্ক্ষিত বিজয় ছিল সেই বিজয় অর্জন করলাম। সুতরাং একজন ছাত্র রাজনীতিবিদ হিসেবে আমার এই যতটুকু বয়স হচ্ছে 29 বছর মোস্ট প্রবাবলি চলতেছে, এই বয়সে আমার এই বাংলাদেশের জন্য যতটুকু দায়িত্ব ছিল আমার বুঝ হওয়ার পরে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকারকে ফিরিয়ে আনবার জন্য যেটুকু দায়িত্ব ন্যাচারাল ওয়েতে আমার উপরে ছিল, আমি পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা পদক্ষেপে সেটাকে পালন করার চেষ্টা করে গিয়েছি, করে আজকের এই জায়গাতে এসেছি। আমি বিশ্বাস করি আর কোনো হাসিনাই বাংলাদেশে আসবে না, যে কোনো ছাত্র রাজনীতিবিদ কেমন হাসিনার বিরুদ্ধে লড়াই করে আজকের এই জায়গাতে আসবে, এরকম পরিস্থিতি হয়তো বা অনেকের ভাগ্যেই আর আসবে না। সুতরাং দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী লড়াই, এই গণঅভ্যুত্থান, ডাকসু নির্বাচন, জাতীয় নির্বাচন, সবকিছুর মধ্য দিয়ে যে কাঙ্ক্ষিত ফলাফল আমরা অর্জন করেছি, আমার এই বাংলাদেশের রাজনীতিতে পাওয়ার আর কিছু নাই, আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আমার রাজনীতির যে স্বপ্ন সেটা আমার পূরণ হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাবো ফর দিস কন্ট্রিবিউশন, যে আপনার শুরু থেকে যা শুনলাম আপনার কন্ট্রিবিউশন ডিনাই করা অসম্ভব। আপনি বলতে পারেন হয়তো হাম্বল হয়ে যে আমি যতটুকু চেষ্টা করেছি, বাট ট্রাস্ট মি, এইটা কত বড় একটা স্টেপ যে ছিল, কারণ অনেকেই এই আন্দোলনের অংশ হয়নি বিকজ তাদের সে সাহসটা ছিল না, সাংগঠনিক অনেকেই হয়তো রাস্তায় নামেনি। কিন্তু আমি এই পর্যন্ত আমাদের জুলাই সিরিজে যাদের সাথে কথা বলেছি, আপনি তাদের মধ্যে অন্যতম যিনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনের সাথে ইনভলভ ছিলেন। না, আপনার কথা হচ্ছে যে মেইন টার্গেট ছিল এই আন্দোলন, আপনার চাকরির আন্দোলন করে আমার রাষ্ট্রের হবে কোনো সমাধান আসবে না। এখন আমি যে টেন্ডেন্সিতে রাজনীতি করি, আমি যে ভাত খাই সেটা হাসিনা পতনের জন্য খাই, শক্তি সঞ্চয় করি। আমি যে এখন এক্সারসাইজ করি মাঝে মাঝে একটা মানে এক্সারসাইজের ভিডিও ভাইরাল হয়েছিল প্রচুর পরিমাণে, দেখছেন কিনা আমি জানি না। আমি যে এক্সারসাইজ করি সেই এক্সারসাইজের ইন্সপিরেশনটা কোথা থেকে পাইছি জানেন? হাসিনার পুলিশ যখন আমার দৌড়াইছিল ক্যাম্পাসে, তখন আমি 1 মিনিটের বেশি দৌড়াইতে পারি না। সুতরাং টার্গেট ছিল যে পুলিশ যখন দৌড়ানি দিবে তখন যেন আমি 3 মিনিট 4-5 মিনিট টানা দৌড়াইতে পারি, এর জন্য আমার এক্সারসাইজ করতে হবে। সুতরাং ওইটা পর্যন্ত এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন থেকে শিক্ষা নেওয়া। তো সুতরাং একদিকে এই আন্দোলনে ইনভলভ হওয়া, নিজের অভিজ্ঞতার আলোকে, এবং দেওয়ান থেকে আন্দোলনটাকে হাসিনা পতনের দিকে যাবে সেটা কনফিডেন্সের সাথে বলা, 14 তারিখ সেটাকে বাস্তবায়ন করা, পরতে প্রত্যেকটা মুহূর্তে বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন সরে যাচ্ছে, তো বিশ্ববিদ্যালয় থেকে সরে গেল, তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে নিজেকে ইনভলভ করা, প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইনভলভ করার পরে এই এরিয়াটাতে থাকা, 3 তারিখ নিজেকে প্রাসঙ্গিক রাখা, 4 তারিখ 5 তারিখ, মানে এখন আমার প্ল্যানটা এমন না যে আমি ঘরের ভিতরে বসে প্ল্যান করতেছি আর কাউকে পরামর্শ দিচ্ছি, আমি সরাসরি মাঠে থেকে আন্দোলনটাকে এক দফার দিকে ডাইভার্ট করতেছি, পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছি, যেই পরিস্থিতিতে যারাই ঘরে বসে নির্দেশনা দেয় কেন, এরা যেন এদের বাইরে গিয়ে নির্দেশনা দিতে না পারে, আর এরা দিতে গেলে এরা ভিলেন হবে, বিকজ ওরা তো বুঝতেছে না যে হোয়াট ইজ গোয়িং অন অ্যাকচুয়ালি, মানে রাস্তায় রাজপথে কি হচ্ছে, রাজপথের ডিমান্ডটা কি, যেটা বললেন। আমার পুরো ডিমান্ডটা, আমার পুরো রোলটাই ছিল যুদ্ধের ময়দানে যুদ্ধ করা, এমন না যে আমার নির্দেশনা প্রদান করা। আমি যে কোনো আমার প্রতিটা মোমেন্ট আমি যুদ্ধের ময়দানে দাঁড়াই থেকে আমি চেষ্টা করেছি আন্দোলনটাকে প্রভাবিত করে দেওয়া। একটু ইন্টেলেকচুয়াল অ্যাঙ্গেলে যেতে চাই আর কি। 5 আগস্টের পরে আমরা যে আন্দোলনটা করলাম, যারা আপনারা যেটাতে ডিরেক্টলি ইনভলভ ছিলেন, আমরা তো গণ অভ্যুত্থান পেয়েছি, একটা বিপ্লব পাইনি আর কি। বিপ্লব তো একটা কমপ্লিট চেঞ্জ, আর গণ অভ্যুত্থান হচ্ছে জাস্ট রেজিম চেঞ্জ। তো আপনি কি চেয়েছিলেন? আপনি কি বিপ্লব চেয়েছিলেন নাকি গণ অভ্যুত্থান চেয়েছিলেন? পার্সোনাল প্রশ্ন। পার্সোনালি কি ভাবেন? এটার ন্যাচারাল ডিমান্ডই ছিল হচ্ছে গণ অভ্যুত্থান। হাসিনা চলে যাবে, পরিবর্তন আসবে, সে পরিবর্তন রাষ্ট্রকে স্থিতিশীল রেখে পরিবর্তন করতে হবে। নৈরাজ্যের বিপরীতে যদি নৈরাজ্য করতে চান তাহলে এটা কখনো সমাধান হবে না, রাষ্ট্র স্থিতিশীল হবে না, রাষ্ট্র গৃহযুদ্ধ হবে। সুতরাং সেই জায়গা থেকে এটাই ছিল আকাঙ্ক্ষা, এটাই বাস্তবায়িত হয়েছে। 5 আগস্ট তারেক রহমানের ভূমিকাটা ছিল, এতদিনের ভূমিকার পরে 5 আগস্টের ভূমিকাটা ছিল সবচেয়ে ম্যাচিউরড ভূমিকা, যেখানে প্রত্যেককে সহনশীল করতে বাধ্য করছে, যে পরাজিতের কাছে বিজয়ের কাছে পরাজিত নিরাপদ থাকলে সে বিজয়ের আনন্দ মহামান্বিত হয়। নৈরাজ্যের বিপরীতে নৈরাজ্য কখনো সমাধান হতে পারে না। দেখেন, আমি কর্মী হিসেবে ওনার এই লাইনগুলো আমি মুখস্থ কেন করেছি, আমি মেনেছি বলেই মুখস্থ করেছি, এবং এখানেই সমাধান নিহিত ছিল। সুতরাং এখন যদি আপনি আওয়ামী লীগ যে আকাঙ্ক্ষাটা করছিল যে লক্ষ লক্ষ নেতাকর্মীর কবর হবে, লক্ষ নেতাকর্মী মারা যাবে, এই ধরনের ঘটনা যদি রাষ্ট্রে ঘটতো, রাষ্ট্রটা অস্থিতিশীল হতো। তারা তো অনেক প্রপাগান্ডা চালিয়েছে, ইন্ডিয়ার সোশ্যাল মিডিয়াতে প্রচুর প্রপাগান্ডা চালিয়েছে যে বাংলাদেশে হিন্দু হত্যা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, সেই জায়গা থেকে আসলে কিছুই আলটিমেটলি হয় নাই।
সুতরাং এটা হচ্ছে যে আমাদের জায়গা থেকে মানে মহানুভবতা বলতে পারেন যে আরেকটা ব্যাপার হচ্ছে যে 5 আগস্টের পর থেকে আওয়ামী লীগের সফট পাওয়ার সিনিয়র যারা আছেন বাংলাদেশে অনেক পরিচিত মুখ, তারা বিভিন্নভাবে এই জুলাইটা, আপনি তো পথে থেকে দেখেছেন যে কি পরিমাণ ত্যাগ, কি পরিমাণ নৈরাজ্য, এইটাকে তারা খুব একটা পরিকল্পিত একটা মেটিকুলাস ডিজাইন বা বিভিন্নভাবে প্রচার করার চেষ্টা করছে যাতে এটার মূল্যায়নটা কম হয়। তো আপনি এই জিনিসটা কেমনভাবে দেখেন এবং এর বিরুদ্ধে কি আপনারা সোচ্চার এবং কিছু করছেন? দেখেন, পতিত স্বৈরাচার স্বাধীনতা গঠিত বাংলাদেশের ইতিহাসে সব থেকে তীব্র কোনো অভ্যুত্থানের মধ্য দিয়ে এদের পতন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা কোনো রাজনীতিবিদদের সাথে ঘটেনি। এরশাদের সাথে যেটা ঘটেছে, এরশাদ তারপরও প্রাসঙ্গিক ছিল পরবর্তীতে রাজনীতি, আর এত বড় ভলিউমে হয়নি। তো বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো ভেগ করতে পারবে না, এটা হচ্ছে একদম চিরন্তন সত্য কথা এবং প্রতিষ্ঠিত সত্য কথা। আপনি যে প্রক্রিয়ার মধ্য দিয়ে কোন না কেন, এটা কখনোই ফিরবে না, কারণ এই গণঅভ্যুত্থানটা কিন্তু ওল্ড জেনারেশনের মধ্য দিয়ে হয়ে যায় না, মানে জেন আলফা সবাই ছিল, মানে প্রত্যেকটা জেনারেশন এটাতে কানেক্টেড ছিল। ইনফ্যাক্ট বুমার্সরা, মানে আমাদের আগের জেনারেশন, মিলেনিয়ালদের আগের জেনারেশন, ওরা বিশ্বাসই করতে পারেনি যে হাসিনা কখনো পতন হবে। সবাই ভাবতো যে তার মৃত্যুর মাধ্যমে তার পতন হবে। যেই জেনারেশনটাকে আমরা বলতাম এই জেনারেশনটার কারণে রাষ্ট্র ধ্বংস হয়ে যাচ্ছে, যেই জেনারেশনের কারণে মোবাইল টিপে এই জেনারেশন দিয়ে কিছু হবে না, ওই জেনারেশনটাই সবচাইতে বড় গণঅভ্যুত্থানটার ফ্রন্ট লাইনে ছিল। এবং আপনার হচ্ছে যে এই মানে বাস্তবতা বলতে হচ্ছে বিগত সময়ে রাষ্ট্রের প্রতি মালিকানা তৈরি হওয়া, ভালোবাসা তৈরি হওয়া, সেই সুযোগটা কিন্তু ছিল না। এই গণঅভ্যুত্থানের মধ্যে প্রতিটা ছেলেমেয়ের সেটা হয়েছে। সুতরাং তারা একটু স্টেট থেকে, তাদের মানে লস অফ স্টেট থেকে একটু ডিট্যাচ ছিল, স্টেটের যে আইডিয়া ওটা থেকে ডিট্যাচ ছিল, কিন্তু তারা এখন কমপ্লিটলি ইনভলভড এন্ড অ্যাটাচড। তো যার ফলশ্রুতিতে আর কখনো হাসিনা কখনোই ফিরবে না বাংলাদেশের রাজনীতিতে। হাত দিবে স্বাভাবিকবার, কারণ ওই এরা যে মেসাকারটা মানে চাইছিল, এই মেসাকারটা তো হয় নাই। মানুষ যদি আবারও রাস্তায় নামে, গুটি কয়েক মানে হচ্ছে ছাত্রলীগ, যুবলীগ বা যারা ছিল, তারা যদি একটা দলবদ্ধভাবেও রাস্তায় নামে, এই জেনজি যথেষ্ট তাদেরকে ঘুরিয়ে দেওয়ার জন্য। এটা যেমন সত্য কথা। আর আরেকটা কথা হচ্ছে যে এখানে বিভিন্ন অর্গানগুলো, মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ইনস্টিটিউশনে, আমি বলি মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটা ইনস্টিটিউশনে কিন্তু আওয়ামী অর্গান এখনো পর্যন্ত রয়ে গেছে। আপনি কিন্তু সবগুলোকে শেষ করে ফেলতে পারেন নাই। এখন আপনি যত যাই বলেন, এরা তো গণহত্যার সাথে সম্পৃক্ত, এদের তো অনুশোচনা হয়, কিন্তু প্রকাশ্যে সেটা হয়তো বা বলবে না, স্বীকার করে না, করবেও না। কিন্তু এরা চাইবে মানে এদের মতকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা চাইবে, এবং এদের জন্য তো খাদ্য প্রয়োজন। এরা যেহেতু এখনো পর্যন্ত অনেক আওয়ামী আদর্শকে বিলং করে, সেই জায়গাতে এদের খাদ্য প্রয়োজন। খাদ্যের জায়গা থেকে হাসিনার এই বয়ানগুলো এদের জন্য এক প্রকার একটা খাদ্য, নাথিং এলস। ভেরি ওয়েল সেড। তো এই 5 আগস্টের পরে তো আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি টিল ডেট। মানে আপনি নতুন বাংলাদেশকে কিভাবে দেখেন এবং কিভাবে দেখতে চান? আপনার আকাঙ্ক্ষাটা কি স্টেটের কাছ থেকে, দেশের কাছ থেকে? যে আকাঙ্ক্ষার কারণে রাজনীতিতে আসা, সেটা হচ্ছে একটি অসুস্থ রাজনীতির সংস্কৃতির বিপরীতে একটি সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলন, যেখানে রাজনৈতিক সংস্কৃতি গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা শূন্যের কোটায় ছিল। তো এই জুলাই আন্দোলনে অনেকেই তো আহত হয়েছে, বিএনপির সাথে রিলেটেড যারা ছিল ছাত্রদলের সাথে, তারাও হয়েছে, সাধারণ ছাত্র মানুষরাও তো হয়েছে। তো তাদের জন্য কি আপনাদের সংগঠন বা আপনারা কোনো উদ্যোগ নিয়েছেন, বা আপনারা যাদের সাথে রাজনীতি করছেন বা যা করছেন এখন কোনো উদ্যোগ? আমরা তো আলাদা কেউ না, এখন সরকার হচ্ছে, একদিকে সংগঠন আছে আমার, আদিকে সরকারও আছে। তো সুতরাং সরকার তো বিরোধী দল সরকারি দল বোঝে না, আমার মানুষ তার মানুষ বোঝে না, সরকার সবার। সুতরাং সরকার সে অনুযায়ী জুলাই কেন্দ্রিক যারা আহত হয়েছে, যার চিকিৎসা প্রয়োজন কিংবা যার চাকরির প্রয়োজন, এই জিনিসগুলো নিয়ে সরকার যথাযথভাবে সচেতন এবং তদারকি করার চেষ্টা করে যাচ্ছে, যতটুকু আমি আমার জায়গা থেকে দেখেছি। আপনি কি এরকম কোনো প্রোগ্রামের সাথে ইনভলভ, মানে আপনাদের ধরেন আপনারা যারা ইনভলভ ছিলেন তারা কি এরকম কোনো কিছু প্রোগ্রাম বা ইভেন্ট করছেন যাতে তাদেরকে ধরেন গিয়ে দেখা, বা যেমন আমাদের এখানে আসে জুলাই, আমি আমার জায়গা থেকে জুলাই, আমি আমার যারা আমার চোখের সামনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, আমি তাদের খোঁজ খবর রাখি, ওই শহীদ পরিবারদের কাছে আমি যাই। এই জুলাই মাসেও দু তিন জায়গায় আমি গিয়েছি, সুতরাং তাদের সাথে আমার বন্ডিংটা অবশ্যই আছে। কিন্তু সরাসরি কোনো সংগঠন, মানে জুলাই কেন্দ্রিক কোনো সংগঠনের সাথে আমার কোনো সম্পৃক্ততা এখনো পর্যন্ত ইন্টারিমের এমনও ছিল না, এখনো পর্যন্ত ডিরেক্ট জুলাই কেন্দ্রিক সংগঠন খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি না। সরকার সরাসরি সেটাকে তদারকি করতেছে। তো যাই হোক, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। তো একটা কনস্ট্রাকটিভ প্রশ্ন করি শেষ করার আগে, যে বাংলাদেশে তো অনেকগুলো প্রবলেমস আছে,
মানে প্রবলেমস তো কোনোদিন একদিনে শেষ হয় না। আমাদের দুর্নীতি আছে, আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে, আরও অনেকগুলো প্রবলেমের কারণেই হোয়াট উই আর ফেসিং রাইট নাও বাংলাদেশে, এই জিনিসগুলো আমরা 54 বছর 55 বছরে ফিক্স করতে পারিনি। আপনাকে যদি মানে এই ক্ষমতাটা দেওয়া হয়, নট অ্যাজ এ প্রাইম মিনিস্টার বলছি, যে আপনি ইম্যাজিন করেন যে একটা বাংলাদেশ, আপনি যেমন ইউফোরিয়া, একটা মানে নতুন একটা রাষ্ট্র আপনি যদি ইম্যাজিন করেন, তো এই রাষ্ট্রের মধ্যে কোন জিনিস, স্পেশালি বাংলাদেশে কোন জিনিসগুলো আপনি পরিবর্তন করতেন? পরিবহন বলতে মানে থাকে না কিছু মনের আকাঙ্ক্ষা, কিছু মানুষ কিছু জিনিস, আমি এই জিনিসটা আমি দেখতে চাই না। কেউ বলতে পারে যে ট্রাফিক জ্যাম এভাবে সলভ করা যায়, করাপশনটা এভাবে সলভ করা যায়। অনেকে অনেক কিছু বলে ফেলে যে এই জিনিসটা করলে, যেমন কেউ বলে যে ন্যায় বিচার এস্টাবলিশ করলে আমাদের দেশে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। এটা আপনার মানে আপনি তো ডেফিনেটলি দেশ কান্ট্রি নিয়ে স্টাডি করেছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে রাষ্ট্রপ্রধান যদি ক্ষমতা না জনতা স্লোগান দিই না, সেই জায়গা থেকে ক্ষমতা থেকে বেরিয়ে এসে যদি জনতা নিজেকে জনতার কাতারে ডেফিনেটলি দাঁড় করাইতে পারে, তাহলে কোনো রাষ্ট্রের তাহলে প্রত্যেকটা প্রবলেমই তার চোখে পড়বে এবং সে সেটা সলভ করতে পারবে। মানে নিজেকে জনতার কাতারে রাখতে হবে। আপনি কি মনে করেন আমাদের বর্তমান মানে রাষ্ট্রপ্রধান কি সেই কাজটাই করছেন? সম্পূর্ণ সেই কাজটাই করছেন। আপনি প্রোটোকল দেখেন, মাত্র 2-3টে গাড়ি নিয়ে প্রোটোকলে বেরোচ্ছে, কল্পনা করা যাচ্ছে বাংলাদেশের ইতিহাসে। আমি দেখলাম 18 জন মন্ত্রীর যে সুবিধা ছিল, প্রোটোকলের সুবিধা, সেই সুবিধাগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, মাত্র 6 থেকে 7 জনেরটা শুধুমাত্র আছে। আপনি চিন্তা করতে পারতেছেন এগুলো বাংলাদেশের ইতিহাসে? মানে অনেকে বলতো মানে ক্ষমতা মানে মন্ত্রী এমপি হওয়া মানে হচ্ছে আমাকে প্রোটোকল দিয়ে নিয়ে যাবে, এটা হবে, রাস্তা বন্ধ থাকবে, মানুষ আমার ঢাকায় থাকবে। সুতরাং সেই জায়গা থেকে বাংলাদেশ অনেক পরিবর্তন হয়েছে। এই যে কয় মাস নির্বাচন হয়েছে, নির্বাচনে বিশাল পরিবর্তন হয়েছে। মানে অনেস্টলি বলছি, যেহেতু এই অনুষ্ঠানের নাম দ্য অনেস্ট ডায়ালগ, আমি সেম জিনিসটাই চাই, যাতে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশ দেখতে পায় এবং আমাদের রাষ্ট্রপ্রধানও যাতে আমাদের কাতারে এসে বাংলাদেশকে দেখে এবং আমাদের সমস্যাগুলো সমাধান করে। আবিদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, অ্যান্ড আই স্যালুট ইউ ফর ইয়োর কন্ট্রিবিউশন ডিউরিং জুলাই। এবং আপনি যেভাবেই আগাচ্ছেন, আমি আপনার জন্য শুভকামনা জ্ঞাপন করছি। তো আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আপনি সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিয়ে যদি শেষ করতে চান শেষ করতে পারেন, এরপরে আমি বিদায় নিয়ে নিব। সবার উদ্দেশ্যে বার্তা একটাই, যে রাজনীতি মানে ক্ষমতা চর্চার ফ্যাশন না, রাজনীতি মানে দায়িত্ব। আর হচ্ছে যে কোনো মানুষ দায়িত্বে গেলেই সেটা বিজয় না, দায়িত্ব পালন করার মধ্য দিয়ে বিজয় অর্জন করতে হয়। বিজয়টা হয় যেদিন দায়িত্ব থেকে চলে যায়, সেদিন মেজারমেন্ট করা যায় সে বিজয়ী হলো নাকি ব্যর্থ হলো। সুতরাং সেই জায়গা থেকে যে সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করবার জন্য আমরা রাজনীতিতে এসেছি, আমরা এখনো পর্যন্ত সেই ধারা বজায় রাখার চেষ্টা করে গিয়েছি। যেখানে আমাদের ভুল হবে সেখানে জনগণ আমাদের ওপেন সমালোচনা করবে। সমালোচনা মানুষকে পদভ্রষ্ট পদভ্রষ্ট হওয়া থেকে বিরত রাখে। সুতরাং সেই জায়গা থেকে আসেন আমরা একজন আরেকজনকে ধারণ করে এগিয়ে যাই, কারণ প্রত্যেকের সেক্টরের নেতা। ভেরি ওয়েল সেড অ্যান্ড ভেরি কনস্ট্রাকটিভলি সেড। তো একটা কথা আছে না, যে গ্রেট পাওয়ার কামস উইথ গ্রেট রেসপন্সিবিলিটি। তো যাদের কাছে এখন পাওয়ার আছে, আই হোপ তারা সবাই রেসপন্সিবল হবে। তো আমি তাহমিদ আরিফিন হক, সাইনিং আউট ফ্রম অ্যানাদার এপিসোড অফ দ্য অনেস্ট ডায়ালগ। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। অ্যান্ড সাইনিং আউট in 3, 2, 1. Take care.